কালকে আসলে আমাদের অনেক বড় একটা সিলেবাসের উপরে পরীক্ষা হবে। তো এটার মধ্যে অনেক কিছুই আছে। ফার্স্টে হচ্ছে থিওরিটিক্যালি যদি আমরা দেখি তাহলে আমাদের স্যাম্পলিং টেকনিক এই একটা থিওরিটিক্যাল পার্টি আছে, কিন্তু এটা থেকেই অনেক বড় প্রায় 10 মার্কের কোশ্চেন আসে। তারপরে হচ্ছে আবার আছে সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন মিডিয়ান মোড, স্কিউনেস কার্টোসিস। তারপরে হচ্ছে কার্ভ কীভাবে ড্র করে, 5 নাম্বার সামারি, মিন, ম্যাক্স, Q1 Q2 Q3। তারপরে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ, IQR, বক্স প্লট, পার্সেন্টাইল, কোরিলেশন, কোভেরিয়েন্স, তারপরে রিগ্রেশন, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এইগুলা মানে অনেক কিছুই আছে। এখন আমরা সিরিয়ালি যাই এক সাইড থেকে শুরু করে, তাহলে জিনিসটা সিকোয়েন্সিয়ালি ভালো হয়। আচ্ছা, কারো যদি কোনো সমস্যা হয়, ইস্যু হয় মাঝখানে বুঝতে, তাহলে মানে ইন্টারাপ্ট করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, ফার্স্ট হচ্ছে মিন। মিন মানে তো সবাই বুঝি, মিন হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ কীভাবে আমরা করি, মানে হচ্ছে যে ভ্যালু বা ভেরিয়েবলগুলো দেওয়া থাকে সবগুলো ভেরিয়েবলের যোগ করব এবং তাদের সংখ্যা দিয়ে ভাগ করব, শেষ। এখন মিনের সিগনিফিকেন্স মানে বাহ, কি তোর ইম্পর্টেন্স। কথা কি অনেক আস্তে শোনা যাইতেছে? আর বাকিরা কি বলে, আমি তো না, ঠিক বুঝতে আছে, কি ক্লিয়ার শোনা যাইতেছে। সবাই কি ক্লিয়ার বুঝতে পারে? ঠিকঠাক আছে। একটু একটু মানে লগ আউট করে পরে আবার নতুন মনে করে হয় জয়েন ওর করি। ভলিউম কম আছে, সাউন্ড কম মোবাইলে। সায়াম বের হয়ে আবার জয়েন কর নতুন করে। আচ্ছা, এখন মিনের কিছু সিগনিফিকেন্স মানে হচ্ছে ইম্পর্টেন্স আর উইকনেস দেওয়া আছে, এগুলো একটু দেখে নিয়েন। এগুলো হচ্ছে কোশ্চেনে যখন কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্ম আসে ওইটা নিয়ে লাস্টে আবার আমাদের এক্সপ্লেন করতে বলে, যে ইন্টারপ্রেট করতে বলে এই জিনিসটা দিয়ে কি বুঝাইতেছে, তো ওই সব জায়গায় এই জিনিসগুলো কাজে লাগে। সরাসরি হয়তো আসবে না যে মিনের সিগনিফিকেন্স বা উইকনেস কি, এটা আসবে না, তবে বলতে পারে যে মিন যে বের করছেন এই মিনের উপর ডিপেন্ড করে আপনি কি বুঝতে পারতেছেন ডেটা সেটের মধ্যে, ওই জিনিসটা বোঝার জন্য বা ওই জিনিসটা লেখার জন্য হলেও আমাদের এগুলো লাগে। আচ্ছা, তারপরে কি মিডিয়ান। মিডিয়ান তো হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে অড নাম্বার হলে একটা, আর হচ্ছে ইভেন নাম্বার হলে। অড নাম্বার হলে n/2, আর ইভেন নাম্বার হলে n/2 অ্যান্ড n/2 প্লাস 1, দুইটার যোগফল আর অ্যাভারেজ সেম। এটার মধ্যেও সিগনিফিক্যান্স আছে, উইকনেস আছে। তারপরে হচ্ছে মোড। মোড মানে হচ্ছে গিয়ে যেটা বেশি সংখ্যক আছে, এটা তো ইজিলি বোঝা যায়, বেশি সংখ্যক যেটা থাকবে ওইটাই। এখন মোডাল, আবার মোড দুই ধরনের বুঝাইতেছে, দুই না, মোড বেশ কয়েক ধরনের আছে। যেমন বাই মোডাল বলতে বুঝাইছে এখানে দুইটা আছে বেশি সংখ্যক, এটা মাল্টি মোডালও হইতে পারে, যেটা হচ্ছে বাই মোডালের থেকে বেশি, মানে মাল্টিপল একসাথে তিনটা বা চারটা আছে মোড, এরকম। তারপরে আছে কি, তারপরে এই যে এই তিনটা যে জিনিসগুলো পড়লাম এইগুলোরই বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। মানে হচ্ছে কোনো একটা ডেটা সেটের মিডল ভ্যালুর আশেপাশে যে ভ্যালুগুলো থাকে এইগুলোরই বলা হয় কেন্দ্র বা কেন্দ্রীয় প্রবণতার ভ্যালু। মিন মিডিয়ান মোডই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। আর হচ্ছে আরেকটা আছে ডিসপারশন। ডিসপারশন বলতে বোঝায় হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতার উপর বেসিস করে আমরা যে কোনো একটা কার্ভ বা কোনো একটা শেপ ড্র করি, ওই শেপের কতটুকু ডিস্ট্রিবিউশন হয়েছে, বা ডানে গেছে না বামে গেছে, উপরে উঠছে না নিচে নামছে, বা একটা ডেটা সেটের ডেটাগুলো কতটুকু স্প্রেড অবস্থায় আছে, এই জিনিসগুলো বোঝায় হচ্ছে ডিসপারশন দিয়া। আচ্ছা, এখন ডিসপারশনের মধ্যে কী কী আছে? ডিসপারশনের মধ্যে এই চারটা জিনিস আছে। তো এই চারটা জিনিস আবার একদম সরাসরি কাজে লাগে। যেমন রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং IQR। এর মধ্যে রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, এইটাই রেঞ্জ, আর কিছুই না। ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুইটা একসাথে। ভ্যারিয়েন্স আগে বের করবো আমরা, তো তারপরে ভ্যারিয়েন্সের উপর যদি রুট করে দেয় তাহলে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। আর IQR হচ্ছে ইন্টার কোয়ার্টাল রেঞ্জ, এটা হচ্ছে আমাদের বক্স প্লটের জন্য কাজে লাগে। তো এই তিনটা আরও ডিসক্রিপটিভ ওয়েতে আমরা দেখবো পরবর্তীতে। এখন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্সের একটা ইয়ে আছে, মানে কি বলে এটা, সমানুপাতিক হারে বৃদ্ধি পায় এবং হ্রাস পায়, এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের ডেটা সেটের কিছু ভ্যারিয়েবিলিটি বুঝতে পারি আমরা। যেমন এখানে বলছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি হাই হয় অথবা ভ্যারিয়েন্স যদি হাই হয়, তাহলে বুঝতে হবে যে মোর ভ্যারিয়েবিলিটি লেস কনসিস্টেন্সি। এর মানে কি? এর মানে হচ্ছে ডেটা সেটের মানে একটা ডেটা সেটের যেই ডেটা পয়েন্টগুলো আছে ওই ডেটা পয়েন্টগুলোর মধ্যকার কীরকম কানেকশন বা কীরকম রিলেশন আছে তাদের মধ্যকার। যেমন একটা ডেটা সেটের মধ্যে আমরা যদি 10টা ডেটা চিন্তা করি, 10টা ডেটার মধ্যে থেকে আমাদের মিনিমাম ভ্যালু হলো 10 আর ম্যাক্সিমাম ভ্যালু হলো
500, তাহলে এটা হচ্ছে গিয়ে একটা ইনকনসিস্টেন্ট ডাটা। কেন? কারণ ডাটার লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালুর মধ্যকার ডিস্টেন্স খুব বেশি। আর যদি এমন চিন্তা করি যে ডাটাগুলোর মধ্যকার লোয়েস্ট ভ্যালু 10 আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আমাদের 25 বা 30, এমন যদি হয়, এর মাঝখানের ভ্যালু আছে আরও 10-12টা আছে, তো সবগুলোই কাছাকাছি ভ্যালু, তখন ওই ভ্যালুগুলোরে বলা হয় যে এগুলোর মধ্যকার ভ্যারিয়েন্স কম। কারণ ওইগুলা ক্লাস্টার আকারে আছে, মানে খুবই কাছাকাছি টাইটলি। এই যে এটাও হচ্ছে কি আমাদের লো এসডি বা লো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং লো ভ্যারিয়েন্সের ক্ষেত্রে হয়। ডেটা টাইটলি ক্লাস্টার্ড অ্যারাউন্ড দ্য মিন, মোর কনসিস্টেন্ট। আচ্ছা, এই জিনিসটা আরও ভালোভাবে আমরা বুঝতে পারি। এর আগেও আমি এই এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমাদের যেমন ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলার মধ্যে যদি আমরা দুইজন ক্রিকেটারের কথা চিন্তা করি, একটা হচ্ছে নাজমুল হাসান শান্ত আর একটা হচ্ছে লিটন দাস। এখন দুইজনই যদি দুইটা ম্যাচে খেলে, এখন দুইটা বা চারটা ম্যাচ খেললো তারা, তো কী করলো, দুইটা ম্যাচের মধ্যে শান্ত 100 করলো আর দুইটা ম্যাচে ইয়ে করলো, মানে 0 করে আউট হয়ে গেল। আর এইদিকে লিটন দাসের কথা যদি চিন্তা করি, লিটন দাস চারটা ম্যাচ খেলছে, চারটা ম্যাচে একটায় করছে 40, একটায় 50, একটায় 60, আরেকটায় 70, বা আরেকটায় 50 করলো এরকম। তো এখন দুইটার মধ্যেকার যদি আমরা যোগফল বের করি, দুইটার মধ্যে যোগফল হবে 200, এবং চারটা ম্যাচের মধ্যেকার আমরা যদি অ্যাভারেজ বের করি তাহলে ওইখানে বের হবে 50। কিন্তু দুইটার মধ্যকার কিন্তু ভ্যারিয়েবল বা ডেটা সেটের মধ্যকার ভেরিয়েশন বেশি। কেন? একটা যদি আমরা চিন্তা করি, শান্তরটা দেখা যাইতেছে দুইটা 0 এবং দুইটা 100, তার মানে ডেটা সেটের মিনিমাম ভ্যালু 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু 100, তাদের মধ্যকার কোনো ধরনের আর কোনো ভ্যালু নাই, সুতরাং এইখানে খুব বেশি ভ্যারিয়েবিলিটি আছে। তার মানে এখানে এসডি এবং ভ্যারিয়েন্স বেশি হবে, ভ্যারিয়েশন বেশি মানে ভ্যারিয়েন্স বেশি, সুতরাং ডাটাগুলোর কনসিস্টেন্সি কম। কনসিস্টেন্সি মানে হচ্ছে ধারাবাহিকতা, ধারাবাহিকতা নাই। আর যদি লিটন দাসেরটা চিন্তা করি তাহলে দেখা যায় যে তাদের মধ্যকার ডেটার ক্লোজনেসটা বেশি, মানে ডেটাগুলো একটু কাছাকাছি, 40, 50, 50, 60, এই চারটা একদম কাছাকাছি চলে। তাই যেহেতু এই চারটা একটু কাছাকাছি আছে, এইগুলারে বলা হয় যে ক্লাস্টার ডেটা বা হচ্ছে গিয়ে টাইটলি কাপলড বা কনসিস্টেন্ট ডেটা। এগুলা এই জন্য এগুলার কি বলে এসডি বা হচ্ছে ভ্যারিয়েন্স এগুলো কম হয়। সুতরাং আমরা এইটুকু দিয়ে বুঝতে পারতেছি যে আমাদের ডেটা সেটের মধ্যকার এসডি বা ভ্যারিয়েন্স যত কম হবে ওই ডেটা সেটটা তত বেশি ভালো। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের একটা কার্ভ। এই কার্ভের মাধ্যমে আমাদের ডেটা সেটটা মানে কীরকম, কোন দিকে স্প্রেড হইলে, কতটুকু স্প্রেড হইলে কী হয়, এই জিনিসটা হয়। তো এটা মুখস্থ করার কিছু নাই, তাও এই জিনিসগুলো আসলে ফিক্সড। যেমন 0 থেকে -1 সিগমা এবং +1 সিগমার ভিতরে প্রায় 34.1% ডেটা থাকে। মাইনাসের দিক দিয়েও সেম, প্লাসের দিক দিয়েও এতটুকু ডেটা থাকে আমাদের 1 সিগমা বা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে। সেমভাবে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকে 13%, মাইনাসের দিক দিয়ে প্লাসের দিক দিয়েও, এবং 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকে 2.1%, এবং এই দিক দিয়েও 2.1%, এবং 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাহিরের যে ভ্যালুগুলো থাকে ওইগুলোরে আমরা মেইনলি আর কি আউটলায়ার হিসেবে চিন্তা করি, ওইগুলো আউটলায়ারই হয়। এই যে এখানে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে দেখাইতেছে, এই টোটাল ভ্যালুগুলো, মানে এই লাস্টের যে ভ্যালুগুলো, এগুলো জেড স্কোরের সাথে সম্পর্কিত। আসলে জেড স্কোর দিয়ে আমরা বুঝাই যে চিন্তা করতে পারি যে আমাদের ডেটা সেটের মিন ভ্যালু থেকে আমাদের একটা এক্সাক্ট সিঙ্গেল একটা ডাটা কতটুকু উপরে বা কতটুকু নিচে অবস্থিত। আচ্ছা, এটা এখন তো ওই তত যাই নেই, পরে আরেকটু ডিসক্রাইব হবে। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে আমাদের স্কিউনেসের 3টা কার্ভ। এই স্কিউনেসের কার্ভ দিয়ে কী বোঝায়? স্কিউনেস বলতে বোঝায় হচ্ছে গিয়ে বক্রতা, বা হচ্ছে কোন দিকে বেশি হেলানো বা কোন দিকে বেশি ঝোঁক আছে জিনিসটার। একটা ডেটা সেটের মানে ডেটাগুলো কিন্তু সবগুলো সবসময় যে সমানভাবে থাকবে বা সমান কনসিস্টেন্সি মেনটেন করবে এমন না। কখনো কখনো দেখা যায় যে ডেটা সেটে 50 জন, আমরা চিন্তা করি যে আমাদের 50 জন স্টুডেন্টের কুইজের কোশ্চেনের মানে কুইজের মার্ক দেওয়া হলো। এখন কুইজের মার্ক মিডিয়ান অবস্থায়, মিডিয়ান হলো আমাদের এই বরাবর আছে, মিন হচ্ছে এখানে আছে, আর মোড হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই নাম্বার পাইছে। তো এই জিনিসটা আমরা যদি 15-এর মধ্যে চিন্তা করি, যে এখানে শুরু হয়েছে মনে করি 2 থেকে, তো এখানে মোড আছে 8, আর এখানে মিডিয়ান হচ্ছে 9, মিন হচ্ছে আমাদের এখানে কত 10। এটা যদি চিন্তা করি তাহলে দেখা যাইতেছে জিনিসটা আমাদের খুব কম সংখ্যক স্টুডেন্ট 15 বা 15-র কাছাকাছি মার্ক পাইছে। তার মানে কি হয়েছে, এটা জিনিসটা হচ্ছে আমাদের রাইট স্কিউড বা রাইটের দিকে বেশি ঝোঁক আছে। রাইটের দিকে বেশি ঝোঁক বলতে জিনিসটা ডেটা সেটের বেশিরভাগ ডেটা এই সেটে, কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্ট এই জিনিসটা পাইছে, বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গায় আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা পজিটিভ স্কিউ বলে এই জিনিসটারে, পজিটিভলি স্কিউড বা হচ্ছে রাইট স্কিউড। সেমভাবে যদি নেগেটিভ স্কিউড কথা চিন্তা করি, এখানে দেখা যাইতেছে যে বেশিরভাগ স্টুডেন্ট যদি দেখে, বেশিরভাগ স্টুডেন্ট পাইছে হচ্ছে গিয়ে
কম নাম্বারের দিকে, কিন্তু কম নাম্বারের দিকে যদিও মানে এই কম নাম্বারের দিকে ঝোঁকটা বেশি আর কি। এই বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গায় মার্ক আছে তাদের, কিন্তু এই যে এই দিকের স্টুডেন্টের সংখ্যা খুবই কম, বা এই দিকের মার্কের সংখ্যাও খুবই কম। আর বেশিরভাগ স্টুডেন্ট এইদিকে, এইটা হচ্ছে যদি 15-এর কথা চিন্তা করি, তার মানে 15 স্টুডেন্টে মানে এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী 15 মার্ক পাইছে অনেক স্টুডেন্ট। আর এটা হচ্ছে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। এই সিমেট্রিক ডিস্ট্রিবিউশন হচ্ছে একদম সব স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টই বেশিরভাগ পায়, মানে দুই দিকে সমান ডিস্ট্রিবিউশন। আমাদের মিডিয়ানের বাম দিকে যতজন স্টুডেন্ট কম নাম্বার পাইছে, ডান দিকেও সেম ততজন স্টুডেন্টই বেশি নাম্বার পাইছে। ধরি আমরা যদি এখানে চিন্তা করি যে মিডিয়ান যদি 8 হয়, তাহলে 8-এর কম পাইছে 25 জন এবং 8-এর বেশি পাইছে 25 জন। এইভাবে চিন্তা করা হয় জিনিসটা এরকম। এখন এই স্কিউনেস আর কার্টোসিস, মানে সরি স্কিউনেস কার্টোসিস তো এখানে নাই। স্কিউনেস জিনিসটা সরাসরি আসলে ম্যাথের মধ্যে আসে না, বা আমাদের ড্র করতেও বলবে না, তবে এটা হচ্ছে আমাদের ওই যে বার চার্ট বা হচ্ছে হিস্টোগ্রাম ওইগুলোর সাথে কানেক্টেড। বা হ্যাঁ, ওই যে এই জিনিসটার আরেকটা জিনিস বলে, এই সিমেট্রিক কার্ভ যেটা, এই জিনিসটার আরেকটা জিনিস বলে, এটার বলা হয় বেল কার্ভ। বেল কার্ভ বলতেও সিমেট্রিক কার্ভ বোঝায়। তো যখন হিস্টোগ্রাম বা বার প্লট করি, বার প্লটের উপর দিয়ে এই জিনিসটা দিয়ে মানে এই রকমের একটা কার্ভ ড্র করা হয়। এটা অনেক সময় দেখা যায় বিভিন্ন ইয়াতে, স্কোরের মধ্যে, খেলার ওই যে ক্রিকেটের স্কোরের মধ্যেও এরকম দেখা যায়। স্কোর কার্ড যখন দেখা যায় যে কোন ম্যাচে বা সরি কোন ওভারে কত রান করছে, ওই রানের যে একটা ডিস্ট্রিবিউশন দেখাইলে তখন এরকমের একটা স্কোর কার্ড দেখায় এটা দিয়ে। তো এইটা হচ্ছে সবচেয়ে সিমেট্রিক। আমাদের ডেটা সেট বা হচ্ছে সিনারিওর উপর বেসিস করে আমাদের ডেটা সেট, ম্যাক্সিমাম ডেটা সেট সিমেট্রিক পজিশনেই থাকতে চায়, কিন্তু সবসময় সিমেট্রিক পজিশন হয় না। আর পজিটিভলি স্কিউডের ক্ষেত্রে মোড সবসময়, মোডের কখনো পরিবর্তন হয় না, মোড সবসময় ইয়াতেই থাকবে, ডেটা সেটের চূড়ায় বা ডেটা সেটের যখন যেই পজিশনে সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু স্থান, ওই জায়গায় সবসময় মোড থাকে। মানে কি, মোড মানে প্রচুরক, প্রচুরক তো ওই জায়গায় থাকবে যে জায়গা, মানে প্রচুরক মানেই তো বেশি, যেটা ওইটা। সুতরাং এইখানে এইটা যেহেতু বেশি, তার মানে এইটাই প্রচুরক হবে, এটাই আমাদের স্বাভাবিক জিনিস। আর মিডিয়ান এবং মিন এই দুটো হচ্ছে পজিটিভলি আর নেগেটিভের ক্ষেত্রে একটু ইয়া হয়, আগে পিছায় হয়। যেমন পজিটিভের ক্ষেত্রে আমাদের মিডিয়ান হয় ইয়া থেকে, ওই মিন থেকে ছোট। এই যে এইটা যেহেতু এই দিকে, এইটা কিন্তু বড়র দিক, আর এই যে এই দিক হচ্ছে ছোটর দিক, বাম সাইডে হচ্ছে, এটা হচ্ছে বাম সাইড বা নেগেটিভলি স্কিউড। বাম সাইডে হচ্ছে ছোট আর ডান সাইডে হচ্ছে বড়, আস্তে আস্তে ভেরি মানে ডেটা সেটের বড়র দিকে যায়। যেমন সংখ্যা রেখার কথাই যদি চিন্তা করি, সংখ্যা রেখায় যে শূন্য থেকে এইদিকে বড় সংখ্যা আর এইদিকে ছোট সংখ্যা, এই জন্য এইদিকে সবসময় বড় ভ্যালু, এটা চিন্তা করতে হবে আমাদের। এখন মিডিয়ান পজিটিভলি স্কিউডের ক্ষেত্রে মিডিয়ান ভ্যালুটা মিন ভ্যালু থেকে ছোট হয়, আর নেগেটিভের ক্ষেত্রে মিন ভ্যালুটা মিডিয়ানের থেকে ছোট হয়। এইগুলো একটু মনে রাখা লাগবে আমাদের। এই যে এখানে বইলেই দিচ্ছে যে মিন মিডিয়ান সমান হয় কখন, যখন সিমেট্রিক ভ্যালু হয়, আর মিন হচ্ছে মিডিয়ানের থেকে বড় হয় যখন রাইট স্কিউড হয়, আর মিন মিডিয়ানের থেকে ছোট হয় যখন লেফট স্কিউড হয়। আচ্ছা, এটা হচ্ছে 5 নাম্বার সামারি, বা হচ্ছে আমাদের যখন বক্স প্লট করবো তখন 5 নাম্বার সামারিতে কোন 5টা নাম্বার থাকে। অনেকে চিন্তা করে যে মিন, মিডিয়ান, মোড আর হচ্ছে গিয়ে Q1 Q2 এইগুলো থাকে, আসলে এইগুলো থাকে না, থাকে হচ্ছে মিন, ম্যাক্স, Q1 Q2 Q3, এই তিনটা জিনিস থাকে, এই সরি এই 5টা জিনিস থাকে। এখন এই মিন, ম্যাক্স এগুলো থেকে আমরা কি, এগুলো কই থেকে পাবো বা এগুলো কিভাবে বুঝবো জিনিসটা কি। এগুলো হচ্ছে আমাদের ডেটা সেটের মিন ম্যাক্স বলতে বোঝায়, মিন হচ্ছে মিনিমাম ভ্যালু, ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, Q1 হচ্ছে Q1 তো Q1ই, Q2 হচ্ছে মিডিয়ান, আর Q3 এইগুলো আমরা এখানে কিভাবে বের করে, কোনটা থেকে কেমনে কি করে, ওইগুলো আমরা দেখব। এবং Q3 - Q1 যে ভ্যালুটা, ওইটারে বলা হয় ইন্টার কোয়ার্টাল রেঞ্জ বা IQR। আচ্ছা, এই যে এখানে একটা ডেটা সেট দিছে, এখানে 5 নাম্বার সামারিও করছে এবং বক্স প্লটও ড্র করছে। এটা যদি একটু দেখি যে আমরা এখানে একটা ডেটা সেট দেওয়া আছে, এখানে টোটাল ভ্যালু আছে কয়টা, 10টা। এই 10টা ভ্যালুর মধ্যে আমরা বক্স প্লট করার জন্য, বক্স প্লটের প্রথম কাজ হচ্ছে, বক্স প্লট মানে হচ্ছে মিডিয়ান করা লাগবে। এখন মিডিয়ান আমরা জানি যে মিডিয়ান করতে হলে ডেটা সেটে সর্ট করা লাগে, কেবলমাত্র মিডিয়ান করার জন্যই ডেটা সেটে সর্ট করা লাগে, আর কখনো ডেটা সেট আমরা সর্ট করব না। আনসর্টেড থাকলে আনসর্টেড নিয়ে এই কাজ করব, উইদাউট মিডিয়ান আর কখনো সর্ট করব না, করলে ভুল হবে। আচ্ছা, এখন এখানে ডেটা সেট যেটা আছে, এটার যদি আমরা সর্ট করি, এই ডেটা সেটকে সর্ট করলাম, ছোট থেকে বড় আকারে সর্ট করছি, সর্ট কইরা আমরা যদি এখন মিডিয়ান বের করি, শুরুতে আমরা কি বের করব, আচ্ছা 5টা জিনিস বের করা লাগবে বলছে। 5টা হচ্ছে মিন বের করছি, 0 হচ্ছে আমাদের মিন, ম্যাক্স হচ্ছে 10, এই যে লিখলাম ম্যাক্স 10। তারপরে Q2 কিভাবে বের করব, আগে Q2 বের করা লাগে, পরে Q1 Q3।
আচ্ছা, কিউ টু বের করার জন্য আমরা এখানে ডেটা সেটের একটা মিডিয়ান বের করব। ডেটা সেট যেহেতু 10টা আছে তার মানে ইভেন, তো মিডিয়ান হবে কি আমাদের মাঝখানের দুইটা ভ্যালু 5 আর 6, এই 5 আর 6 যেই ভ্যালুগুলো আছে মানে 3 আর 4, এই 3 4 এর অ্যাভারেজ, 3 4 এর অ্যাভারেজ হচ্ছে 3.5, হইল 3.5। এখন এই 3 আর 4 এই দুইটা যদি বাদ দিই আমরা, এখানে বাদ দিয়ে বাকি এই যে এই চারটা এবং এই চারটা এগুলো নিয়ে আমরা চিন্তা করব, অথবা 3 এবং 4 সহ নিয়েও চিন্তা করা যায়। এই দুটো বাদ দিলেও আমাদের সমস্যা নাই, সমান ধরে নিলেও সমস্যা নাই, তবে অ্যান্সার কিন্তু দুই জায়গায় দুই রকমের আসবে। ওইটা মানে জিনিসটা দুইটাই হয়, উত্তর দুইটাই হয়, সমস্যা হয় না। দুইটার ওইটার আরেকটা আলাদা নাম আছে, আমি শিওর এই মুহূর্তে বলতে ওয়ান, পারতেছি না। হ্যাঁ বলো। আমার একটা কনফিউশন আছে। বলো। এই যে আমরা মিডিয়ান বের করি না, হ্যাঁ। তো হচ্ছে 3.5 আসছে অ্যান্সার। এখন হুম। ধরো 3 আর 4, হ্যাঁ। ধরো আমাদের হচ্ছে গিয়ে অ্যান্সার আসলো 3। হুম। 3 আর 4 এর সাথে আমরা ধরো এখানে 3 আর 4 এর সাথে আমরা মিডিয়ান বের করার পর আমাদের অ্যান্সার 3 আসলো। হুম। সাপোজ হুম। আসার পরে কি আমরা 3 ধরবো যখন হচ্ছে গিয়ে কিউ1 বের করবো? আচ্ছা আমি কিউ1 বলি, এর মধ্যে কি 3? শোনো, আমাদের ডেটা সেটটা যখন ইভেন সংখ্যক থাকবে তখন আমরা দুইটা ভ্যালুরে রিপিট নেই। কোন দুইটা ভ্যালু? মাঝখানের যে দুইটা ভ্যালু দিয়ে আমরা অলরেডি একবার মিডিয়ান বের করছি ওই দুইটা আবার নেই। কিভাবে? এই যে এই মিডিয়ানের মানে মিডিয়ান যে বের করছি, ওই মিডিয়ান বের করার জন্য যেই দুইটা ভ্যালু নিয়েছি তার বাম পাশেরটারে নিয়ে বাম সাইডের একটা ক্লাস্টার তৈরি করি এবং ডান পাশেরটা নিয়ে ডান সাইডে আরেকটা ক্লাস্টার তৈরি করি। আর যদি জিনিসটা আমাদের অড নাম্বার হয়, অড নাম্বার হলে মাঝখানের যে ভ্যালুটা ওইটা তো অটোমেটিক আমাদের মিডিয়ান হিসেবে কাউন্ট হয়, আর ওই ভ্যালুটা আমরা সেকেন্ড টাইম আর ইউজ করি না। এটাই হচ্ছে হিসাব। এখন তুমি মনে করো কিন্তু এই আমাদের দুইটা ভ্যালু আমি লজিকটা বলতেছি, আছে শোনো যে শোনো শোনো হচ্ছে আমি বলি, আমাদের এখানে দুইটা ভ্যালু মনে করো সেম আছে, 3 এখানেও 3 আছে এখানেও 3 আছে, দুইটা ভ্যালু সেম আছে। এখন দুইটা ভ্যালু সেম আছে এবং ডেটা সেটেও 10টা ভ্যালু আছে, তো আমি এই দুইটা ভ্যালুর অ্যাভারেজ করলে আমার 3 বের হবে অ্যান্সার। কিন্তু এই 3 কি আমাদের এই দুইটা 3 এর মধ্যে থেকে একটা? অবশ্যই না, এই দুইটার অ্যাভারেজ করার পরে যে 3 বের হয়েছে ওই 3 এটা। সুতরাং এইখানে আমি যেই 3 দুইটা আছে এই 3 একবার এই পাশে ডান পাশেরটা নিয়ে একটা ক্লাস্টার করব এবং বাম পাশেরটা নিয়ে আরেকটা ক্লাস্টার করব। এখানে ইউজ করতে হবে 3, দুইটাই ইউজ করা লাগবে সেকেন্ড টাইম। কেন? কারণ এইটাই মানে এখানে শুধু একটা জিনিস মনে রাখবা, ডেটা সেটটা ইভেন আছে না অড আছে। ইভেন থাকলে দুইবার ইউজ হবে, অড থাকলে একবার ইউজ হবে, শেষ। এটাই হচ্ছে কথা, আর কোনো কথা নেই। এখন সেম অ্যান্সার যদি 3 জায়গায় আসে আসুক, ব্যাপার না। বুঝছি সবাই? আচ্ছা, যে এটা যদি বোঝা থাকে তাহলে হচ্ছে এই যে এখন এই পাশের এই ভ্যালুগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস্টার বানাইছি এবং এখান থেকে 4 4 5 6 10 এইগুলো নিয়ে আরেকটা ক্লাস্টার বানাইছি। এখন এই ক্লাস্টারের মধ্যে থেকে আমাদের মিডিয়ান বের করা লাগবে আবার, এবং এই ক্লাস্টার থেকে আরেকটা মিডিয়ান। এই ক্লাস্টারের বাম পাশে ক্লাস্টারের যে মিডিয়ান ওইটা হচ্ছে আমাদের কিউ1 বা 2। এখানে যেহেতু আমাদের 5টা ভ্যালু আছে তার মানে অড সংখ্যক, অডের তো অর্ডের থেকে তো সরাসরি বসে এই মানে যেটা মিডল ভ্যালু ওইটাই। সেমভাবে এখানে অড সংখ্যক মিডল ভ্যালু নিয়েছি আমরা এখানে কি 5 বের হয়েছে, তাহলে কিউ3 হচ্ছে 5, কিউ2 হচ্ছে আমাদের 3.5 এবং কিউ1 হচ্ছে 2। এগুলো বের করলাম। এখন এই সবগুলো বের করার পরে আমরা জিনিসটাকে বক্স প্লট করব। এখন বক্সে প্লট করার আগে আমাদের আরও 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে আই কিউআর এবং আপার কি বলে আপার ফেন্সের ডিস্টেন্স বা আপার ফেন্সের যেটা হচ্ছে আউটলায়ার ডিটেক্ট করার জন্য কাজ করে, আপার ফেন্সের একটা লিমিটেশন এবং লোয়ার ফেন্সের লিমিটেশন। এখন এই যে ভ্যালুগুলো এই ভ্যালুগুলো আমরা বের করি এই 3টা ফর্মুলার মাধ্যমে। যেমন আই কিউআর মানে হচ্ছে আমাদের কিউ3 মাইনাস কিউ1। আচ্ছা, এই ফর্মুলা যা আছে সবগুলো ফর্মুলা আমি একটা পিডিএফ করে অলরেডি দিয়ে দিছি, এটা একটু সবাই দেখতে পারেন পরবর্তীতে। আচ্ছা, আই কিউআর সমান কিউ3 মাইনাস কিউ1। এই আই কিউআর কিউ3 বলতে এই যে এইখানে কিউ3 এই কিউ1 এটা বের করলাম 3। এখন আপার লেয়ার বা হচ্ছে গিয়ে লোয়ার লেয়ারের যে আপার লেয়ার না সরি আপার ফেন্স এবং লোয়ার ফেন্স, এই আপার ফেন্স এবং লোয়ার ফেন্সের যে ভ্যালুগুলো আছে এইগুলো যদি আমরা বের করি, এই যে কিউ1 মাইনাস 1.5 আই কিউআর এটা হচ্ছে আমাদের লোয়ার ফেন্সের ভ্যালু, আর আপার ফেন্সের ভ্যালু কি? আপার ফেন্সের ভ্যালু হচ্ছে গিয়ে কিউ3 প্লাস 1.5 ইন্টু আই কিউআর। সেম, শুধু একটা হচ্ছে কিউ1 মাইনাস আর একটা হচ্ছে কিউ3 প্লাস, বাকি সব সেম। এই দুটো যখন বের করলাম, এই দুটো বের করার কারণ কি? এই দুইটা দিয়ে আমরা আউটলায়ার ডিটেক্ট করি। এখন আউটলায়ার হচ্ছে আমাদের ডেটা সেটের এমন কোনো ভ্যালু যেই ভ্যালুটা আমাদের ডেটা সেটের সাথে সরাসরি
মানে কি বলে সামঞ্জস্যপূর্ণ না। তবে এই ডেটা সেটের মধ্যে যদি এই ভ্যালুটা থাকে তাহলে আমাদের ডেটা সেটটারে সে বায়াসড করে আর কি। এই একটা ডেটার জন্য আমাদের টোটাল ডেটা সেটটা বায়াস হয়ে যায়। এই কারণে আমরা এই জিনিসটারে আলাদাভাবে রাখি বা বাদ দেওয়ার চেষ্টা করি, ডেটা সেটের সাথে কম্বাইন করে এটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করি না। এই আলাদা করার জন্য আমরা এই প্রসেসগুলো ফলো করা লাগে। যেমন বা লোয়ার ফেন্সের জন্য এটা, তার মানে কি এই লোয়ার ফেন্সের যে ভ্যালুটা বের হবে এই ভ্যালুর নিচে যদি কোনো ভ্যালু থাকে ডেটা সেটে তাহলে ওইটা আউটলায়ার হিসেবে গণ্য হবে। সেমভাবে আপার ফেন্সের যে ভ্যালুটা আছে আপার ফেন্সের ভ্যালুর উপরে যদি কোনো ভ্যালু থাকে ওই ভ্যালুটা আমাদের আউটলায়ার হিসেবে গণনা হবে। যেমন সেম এখানে যদি আমরা চিন্তা করি এখানে আউটলায়ার কত বের হয়েছে, একটা হচ্ছে -2.5 আর একটা হচ্ছে 9.5। এখন -2.5 আর 9.5 এর বাহিরে যদি কিছু থাকে ওইগুলো আমরা দেখব। এখন -2.5 এর নিচে কি কিছু আছে এখানে? নাই। যেহেতু নাই তার মানে এখানে বাম পাশে কোনো আউটলায়ার নাই, কিন্তু ডান পাশে 9.5 এর উপরে একটা ভ্যালু আছে 10, এটা হচ্ছে আমাদের আউটলায়ার। এখন আউটলায়ার কখনো ডেটা সেটের সরাসরি পার্ট না বা অংশ না, যেহেতু ডেটা সেটের অংশ না সুতরাং এই আউটলায়ার হিসেবে আমরা যেটা ফার্স্টে ধরছিলাম ম্যাক্স, সুতরাং এটা এখন ম্যাক্স হিসেবে কাউন্ট করা যাবে না। আর এখন তাহলে ম্যাক্স হিসেবে কোনটা কাউন্ট হবে? আউটলায়ার ব্যতীত পরবর্তীতে যেই সবচেয়ে বড় ভ্যালুটা আছে ওই ভ্যালুটাই আমাদের ম্যাক্স ভ্যালু হিসেবে কাউন্ট হবে। সেমভাবে এদিকে যদি কোনো আউটলায়ার থাকতো তো আউটলায়ার ব্যতীত ম্যাক্স ভ্যালুর সরি যেই ভ্যালুটা সবচেয়ে মিনিমাম আছে ওই ভ্যালুটা আমরা এখানে মিনিমাম হিসেবে কল্পনা করব বা মিনিমাম হিসেবে লিখব। এখানে আমরা ওইটাই করছি যে আউটলায়ার 10 ছিল, 10-এর থেকে 10-এর ছোট যেটা ইমিডিয়েট ছোট ওই ভ্যালুটা আমাদের আউটলায়ারের মধ্যে পড়ে না, আউটলায়ারের মানে আউটলায়ারের ভিতরে থাকে। যেহেতু এখানে আউটলায়ার না 6 এটা, সুতরাং এটা হচ্ছে আমাদের নিউ ম্যাক্স ভ্যালু এই ডাটা সেটের জন্য। তো আমরা শুরুতে যখন 5 নাম্বার সামারি করব তখন আমাদের মিন ম্যাক্স ডেটা সেটের উপরে যা আছে ওইগুলাই লিখব। কিন্তু পরবর্তীতে আমরা যখন প্লট করব, প্লট করার পরে আমরা এই আইকিউআর এবং ফেন্সের মাধ্যমে আউটার ফেন্স আর আপার ফেন্স এগুলো যেগুলো আছে এগুলোর মাধ্যমে দেখা পরে আমরা বসাবো যে কোনটা আউটলায়ার আর কোনটা আউটলায়ার না। পরে শেষে ইচ্ছে করলে ইন্ডিকেশন দিয়ে দেখানো যায়, যেহেতু আমাদের শুরুতে ম্যাক্স ভ্যালু এটা ছিল, এখন এই ভ্যালুটা আমাদের এখানে আউটলায়ার হিসেবে গণ্য হচ্ছে, সুতরাং নিউ ম্যাক্স ইকুয়াল এই 6 এটা লিখে দিতে পারেন, অথবা লেখা না দিলেও চলে, কারণ এটা দেখে বোঝাই যায় আমাদের প্লট দেখলে। বক্স প্লটে কি কোনো কারো সমস্যা আছে? কিউ থ্রি মানে কিউ3 পরে যেটা হবে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হবে। এই জিনিসটা আমি বুঝলাম না, মানে আচ্ছা হচ্ছে আচ্ছা, 9.5 শোনো, এর কিউ ছোট। থ্রি কিউ থ্রি কোনটা? কিউ থ্রি হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা না। কিউ থ্রি হচ্ছে এই যে ফাইভ, ফাইভ হচ্ছে আমাদের কিউ থ্রি। কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, এই তিনটা বের করতে পারছো? এই তিনটা বের করা বুঝতে পারছো? ম্যাক্সিমাম ভ্যালুটা আর কি কি হবে আচ্ছা এটা? বুঝতেছি, মানে বলতেছি সরি। কিউ থ্রি এর সাথে আমরা যখন 1.5 আই কিউ আর যোগ করি তখন আমরা যে ভ্যালুটা পাবো ওইটারে বলা হয় আপার ফেন্সের লিমিটেশন ভ্যালু। আপার ফেন্সের লিমিটেশন বলতে বোঝা যায় এই আপার ফেন্সের যে ভ্যালুটা পাবো এই ভ্যালুর বাহিরে যদি কোনো ভ্যালু এই ডাটা সেটে থাকে তাহলে ওইটা আউটলায়ার হবে। এখন আউটলায়ার যেই ভ্যালুটা ওই ভ্যালুটা সরাসরি ডাটা সেটের পার্ট হিসেবে গণ্য হয় না। আউটলায়ার ভ্যালুটারে আমরা বাদ দিয়ে ডাটা সেটের কাজ করি পরবর্তীতে। এখন আউটলায়ার যেহেতু তুমি এখানে পাইছো 10, এই 10 আমরা শুরুতে ম্যাক্স হিসেবে নিয়েছিলাম, কিন্তু এখন এটা আউটলায়ার হয়ে গেছে। এখন কি আর এই ডাটা সেটের হিসেবে মানে এই আউটলায়ারের 10 ভ্যালুটা আমরা ম্যাক্স হিসেবে বলতে পারতাছি? পারবো না। যেহেতু এইটা আউটলায়ার হবে না সুতরাং এইটা আউটলায়ার হবে, ম্যাক্স হবে না, সুতরাং আমাদের ম্যাক্স কোনটা দিব? ম্যাক্স হচ্ছে আমাদের এই যে আপার ফেন্সের, এটা কিন্তু কিউ থ্রি এর ভ্যালু না, এটা হচ্ছে আপার ফেন্সের ভ্যালু। এখানে লিখতে হয়তো ভুল করছে তারা, বা আপার ফেন্স ইকুয়াল এই সূত্রটা হয়। হ্যাঁ, এখন আপার ফেন্সের যে ভ্যালুটা পাইছি এই ভ্যালুর ইমিডিয়েট ছোট যে ভ্যালুটা থাকে ওইটাই হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু। সেমভাবে এই লোয়ার ফেন্সের ইমিডিয়েট বড় যে ভ্যালুটা থাকে ওই ভ্যালুটাই হচ্ছে আমাদের মিন ভ্যালু। এটা বুঝতে পারছো? এখন এখন তুমি এই ডেটা সেটে যে দেখো আমাদের আপার ফেন্স কত আছে 9.5, এই ম্যাক্সিমাম ভ্যালু 9.5 তো এর 9 হওয়ার কথা, কারণ 9.5 এর পরে সবথেকে ছোট 9, তাহলে এটা 6 কেন 9.5 হলো? এর ইমিডিয়েট ছোট কোনটা? 9.5 এর ইমিডিয়েট ছোট 6 না? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। 9.5 এর ইমিডিয়েট ছোট এই ডেটা সেটে যেটা আছে ওইটাই হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু। বুঝতে পারছি? এটা নিয়ে হ্যাঁ কারো কোনো বুঝছি। ইস্যু আছে? আচ্ছা, যদি না থাকে পরে যাই। এখন যদি আমরা এই যে এতক্ষণ যেগুলো দেখেছি এইগুলোই সেম, এখানে আরেকটু ইলাবোরেটেড করে দেওয়া আছে যে কিভাবে এটা হচ্ছে। এখানে পার্সেন্টাইল আকারে বলা আছে যে কত পার্সেন্টাইল,
পার্সেন্টাইল বলতে হচ্ছে আমরা কিউ দিয়ে বোঝায় হচ্ছে কোয়ার্টাইল। কোয়ার্টাইল মানে কি? কোয়ার্টাইল মানে হচ্ছে 4/1 ভাগ, মানে হচ্ছে কোয়ার্টার। এক কোয়ার্টার এটা তো আমরা বুঝতে পারি, মানে 4/1 ভাগকে বলা হয় কোয়ার্টাইল। Q1 বলতে বোঝা যায় 4/1 ভাগ, Q2 মানে হচ্ছে 4/2 ভাগ, Q3 মানে হচ্ছে 4/3 ভাগ। সেম ভাবে পার্সেন্টাইল বলতে বোঝায় হচ্ছে গিয়ে পার্সেন্ট বা 100-এর মধ্যে কত, 100 ভাগের কয় ভাগ। যেমন Q1 মানে হচ্ছে গিয়ে 100/25 ভাগ, 4/1 ভাগ মানে 100/25 ভাগ। সেম ভাবে মিডিয়ান মানে হচ্ছে 50-এর পার্সেন্টাইল, অথবা হচ্ছে গিয়ে 100/50 ভাগ। সেম ভাবে এটা হচ্ছে 100 ভাগের মধ্যে 75 ভাগ, 75% বা 75 পার্সেন্টাইল। আচ্ছা, এখন IQR মানে তো এই যে Q3 - Q1, এটা তো জানি। লোয়ার এক্সট্রিম ভ্যালু লিমিট বা লোয়ার ফেন্স লিমিট, সেম ভাবে আপার ফেন্স লিমিট। ফেন্স মানে হচ্ছে ফেন্স বলতে বোঝায় হচ্ছে গিয়ে বেড়া বা হচ্ছে গিয়ে বাহিরের সীমানা। এটার ফেন্স মানে বেড়া আর কি, বাংলা ভাষায় যেটা বেড়া বলে ওইটাই হচ্ছে ফেন্স। আর সেম এই যে ভ্যালুগুলো আছে, এটা এটা মানে এইগুলারে বলা হয়, এই দাগটারে বলা হয় হুইস্কার। হুইস্কার বা হচ্ছে টেইল মানে লেজ। এই হুইস্কার বা লেজ যেটা আছে, এই লেজ দিয়ে বোঝায় হচ্ছে ডেটা সেটটা এতটুকু পর্যন্ত বর্ধিত বা এতটুকু পর্যন্ত বিস্তৃত ডেটা সেট। আমাদের Q1 Q3 বাদ দিয়েও এই দিকে এতটুকু পর্যন্ত ডেটা আছে, সেমভাবে এই দিকেও এতটুকু পর্যন্ত ডেটা আছে। পসিবল আউটলায়ার্স মানে কি? এই ডেটা সেটের এই যে এই লোয়ার ফেন্সের বাহিরে যদি কোনো ভ্যালু থাকে এটারে বলা হয় আউটলায়ার। সেমভাবে এইখানে আরেকটা আছে, এই 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 পাশে যদি কিছু হয় ওইগুলোর বলা হয় আউটলায়ার। এখন আউটলায়ার আছে আবার দুই ধরনের। আমাদের সেকেন্ড যেই পার্টটা আছে ওই জিনিসটা হয়তো পড়ায় নাই। তো আউটলায়ার দুই ধরনের, একটা হচ্ছে সাসপেক্টেড আউটলায়ার বলে, আরেকটা বলা হয় হচ্ছে এক্সট্রিম আউটলায়ার। এখন সাসপেক্টেড আউটলায়ার কোনগুলা? যেইগুলো আসলে আমাদের এই যে আমরা যেই সূত্রটা ফলো করি 1.5 IQR এর মাধ্যমে যেগুলো বের করি ওইগুলোরে বলা হয় হচ্ছে গিয়ে সাসপেক্টেড আউটলায়ার। মানে হচ্ছে আউটলায়ার অবশ্যই, কিন্তু খুবই কম ব্যবধানের জন্য তারা আউটলায়ার। আরেকটা হচ্ছে এক্সট্রিম আউটলায়ার। ওইটা কীভাবে বের করি? এই 1.5-এর জায়গায় শুধু 3 ইউজ করি, তখন সূত্রটা চেঞ্জ হয়। তখন কি, এই যে Q3 - 3 IQR এবং কিউ, এখানে প্লাস হবে, সরি এখানে ভুল হয়েছে। Q1 - 1.5 IQR, এখানে হবে 1.5-এর পরিবর্তে 3 IQR। সেমভাবে এখানে Q3 + 3 IQR। এই ভ্যালু যেগুলো বের হবে ওইগুলো দিয়ে বোঝায় হচ্ছে আমাদের এক্সট্রিম আউটলায়ার বা এক্সট্রিম আউটলায়ারের যেই ইয়াটা আছে, লিমিটেশনটা আছে ওইটা। এবং ওই লিমিটেশনের বাইরে যদি কোনো ভ্যালু থাকে ওইগুলোর বলা হয় এক্সট্রিম আউটলায়ার। যেমন আমরা যদি একটা ডাটা সেট চিন্তা করি, যে উপরে এই ডাটা সেটটা, এখানে 10 ছিল আমাদের নর্মাল একটা আউটলায়ার, সাসপেক্টেড আউটলায়ার। এখন এই 10-এর বেশি এখানে যদি 20 থাকতো, তখন ওই আমরা ক্যালকুলেশন করে দেখতাম যে আমাদের 20টা হয়তো আমাদের এক্সট্রিম আউটলায়ার। আচ্ছা, এটা কি বুঝতে পারছি সবাই? কারো যদি কোনো ইস্যু থাকে বলতে পারেন, সমস্যা নাই। আউটলেয়ার তাহলে আঁকবো কিভাবে আমরা? তুমি তো দেখালে আউটলায়ার না যে আমরা ম্যাক্সিমাম আমরা ভ্যালু বের এক্সট্রিম করছি। আউটলায়ার, আমরা এক্সট্রিম আউটলায়ারে যাব না। আমরা আমাদের শুধু এই নর্মাল যে আউটলায়ার দেখাইছে, সাসপেক্টেড আউটলায়ার বলতে আমরা যেটা ইউজ করি ওইটাই। ওইটাই নর্মাল আউটলায়ার, তুমি চিন্তা করবা 1.5 দিয়েই করবা, 3 দিয়ে করার দরকার নাই। বুঝতে পারছো? আচ্ছা, পরে এখানে আরেকটা ভ্যালু দেওয়া, মানে কি বলে, একটা ম্যাথ দেওয়া আছে, লোয়ার হাফ আপার হাফ। এই যে এখানে একটা ডাটা সেট দেওয়া আছে, এটার মাধ্যমে আমরা এই যে 5 নাম্বার সামারি করছি। 5 নাম্বার সামারি মিন ম্যাক্স, মিন মিডিয়ান, মিন ম্যাক্স, তারপরে হচ্ছে Q1 Q2 Q3 এগুলো, তারপরে ডাটা সেটের একটা অ্যান্সার, কন্ডাক্ট দ্য ডাটা সেট। আচ্ছা, এই ভ্যালুগুলো আমরা ইউজ করে এখানে শুধু 5 নাম্বার সামারি বের করতে বলছিল। আর এই ডাটা সেট দিয়ে কি জানি আরেকটা করতে বলছে, কোশ্চেন বলা নাই ঠিক মতো ক্লিয়ারলি। আচ্ছা, এইখান থেকে এরকম যদি আসে তাহলে বক্স প্লটই আঁকতে বলবে, আর কিছু না তেমন। আচ্ছা, টাইপ 3 এখানে বলছে লোয়ার হাফ বিলো আপার হাফ ইকুয়াল বিলো মিডিয়ান। ওই যে যেগুলো একটু আগে বলছিলাম যে কোনগুলারে ধরবো আমরা, যেমন এখানে ডাটা সেট আছে কয়টা, 3 3 6 2 8 ডাটা সেট, যেহেতু চারটা, মানে কি বলে 8টা ভ্যালু আছে, সুতরাং 8টা ভ্যালুর মধ্যে থেকে আমরা মাঝখানের 2টা ভ্যালুরে নিয়ে শুরুতে কাজ করব এবং পরবর্তীতে ওই 2টা ভ্যালুরে আবার সেপারেট করে দুই পাশে দিয়ে দিব। এগুলোই মিন, Q1 Q2 মানে হচ্ছে মিডিয়ান, এবং Q3 লাস্টে ম্যাক্স। টাইপ 4 এখানে নাই। এখন আসি কোভ্যারিয়েন্স। এই কোভ্যারিয়েন্স, কোরিলেশন আর হচ্ছে রিগ্রেশন, এই তিনটা জিনিস খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, কোভ্যারিয়েন্স কি? কোভ্যারিয়েন্স মানে হচ্ছে, আচ্ছা এটা শুরু করার আগে এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখা আসছি তার উপর কারো কোনো সমস্যা আছে?
যে কারো, যে কোনো সমস্যা ছোট হইলেও। আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে এটা শুরু করি। কোভেরিয়েন্স। কোভেরিয়েন্স বলতে কি বোঝায় আগে এটা একটু বুঝি। কোভেরিয়েন্স মানে হচ্ছে আমাদের মানে ডেটা সেটের যখন দুইটা ভেরিয়েবল মানে একের অধিক ভেরিয়েবল থাকে, একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলের সাথে কিভাবে সম্পর্কটা হচ্ছে গিয়ে কতটুকু একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলরে কতটুকু ইনফ্লুয়েন্স করতেছে বাড়ার বা কমার জন্য। যেমন আমরা যদি চিন্তা করি আমাদের এখানে একটা ভেরিয়েবল আছে এক্স এবং আরেকটা ভেরিয়েবল আছে ওয়াই। এখন এই এক্স আর ওয়াই এর জন্য আমরা যদি চিন্তা করি যে এক্স কতটুকু বাড়ার কারণে ওয়াই কতটুকু বাড়তাছে বা কমতাছে, এই জিনিসটা আমরা দেখি। এই জিনিসটা হচ্ছে কোভেরিয়েন্স দিয়ে চিন্তা করা হয়। মানে কোভেরিয়েন্স মানে হচ্ছে গিয়ে দুইটা ভেরিয়েবল একসাথে কতটুকু বাড়তাছে বা কমতাছে বা একটার সাপেক্ষে আরেকটা কতটুকু বাড়বে বা কমবে, এই জিনিসগুলো দেখায়। যেমন এই যে এখানে লিখছে কি, ইফ স্টুডেন্টস হু স্টাডি মোর টেন্ড টু স্কোর হায়ার দেন both variable increases together. If one student increase while the other decreases, they move in opposite direction. মানে হচ্ছে গিয়ে আমাদের কোভেরিয়েন্সের মাধ্যমে একটা ডিরেকশন বা একটা হচ্ছে দিক নির্দেশনা দেয়, মানে দিক দেখায়, যেই দিকের উপর বেসিস করে আমরা বলতে পারি যে আমাদের এই ডেটা সেটের একটা ভেরিয়েবল বাড়ার কারণে আরেকটা ভেরিয়েবল কোন দিকে যাইতেছে, উপরে উঠতেছে না নিচে নামতেছে। যেমন আমরা যদি দেখি যে যখন দুইটা ভেরিয়েবলই সামনে মানে উপরের দিকে উঠে, একটা ভেরিয়েবল বাড়ার কারণে যদি আরেকটা ভেরিয়েবল বাড়ে, এক্স এর সাপেক্ষে যদি ওয়াই বৃদ্ধি পায়, তখন ওইটারে বলা হয় সমানুপাতিক বা হচ্ছে গিয়ে পজিটিভ। এই যে মুভ টুগেদার মানে হচ্ছে গিয়ে পজিটিভ কোভেরিয়েন্স। যদি একটার বাড়ার সাপেক্ষে বা একটা বাড়ার ফলে আরেকটা যদি কমতে থাকে, তখন ওইটারে বলা হয় ব্যস্তানুপাতিক বা হচ্ছে এই যে নেগেটিভ। আর দুইটাই যদি সেম হয়, মানে দুইটা সেম বলতে কি দুইটার মধ্যকার কোনো ধরনের সরাসরি রিলেশনে পাইতেছি না আমরা, নো সিমেট্রিক রিলেশনশিপ, তখন ওইটা হচ্ছে জিরো, ওইটার মধ্যকার কোনো কোভেরিয়েন্সই নাই। আচ্ছা, এই যে এখানে দেখি, এখানে কি হচ্ছে, এখানে আমরা এই যে যদি এক্স অক্ষ এবং এটা যদি ওয়াই অক্ষ কল্পনা করি, আমরা দেখতেছি যে এক্স অক্ষে যত বাড়তেছে ওয়াই অক্ষ তত নিচের দিকে নামতেছে। মানে কি এক্স অক্ষে ডান দিকে যাইতেছে আর ওয়াই অক্ষে নিচের দিকে নামতেছে। সুতরাং এটা কি, এটা হচ্ছে একটা বাড়ার সাপেক্ষে আরেকটা কমতেছে, এটা হচ্ছে কি আমাদের লার্জ নেগেটিভ কোভেরিয়েন্স। সেম ভাবে যদি এইটা চিন্তা করি, দেখি যে একটা বাড়তেছে একটা বাড়ার সাপেক্ষে একটা যত ডান দিকে যেতেছে এবং এক্স ডান দিকে যাওয়ার জন্য ওয়াই উপরের দিকে উঠতেছে আস্তে আস্তে। শুরুতে দুইটাই ছিল জিরোতে, জিরোর কারণে এটা জিরো, পরেরটা ওয়ানের কারণে ওয়ান, পরে টু এর কারণে টু, থ্রি এর কারণে থ্রি, এইভাবে টেনের সাপেক্ষে এক্স যখন টেন ওয়াইও তখন টেন, এইভাবে একটা বাড়ার সাপেক্ষে যখন আরেকটা বাড়বে তখন ওই জিনিসটারে বলা হয় লার্জ পজিটিভ কোভেরিয়েন্স। আর এটা হচ্ছে স্ক্যাটার্ড, এগুলোর মধ্যে কোনো ধরনের সরাসরি রিলেশন নাই বা মানে কোনো ধরনের কোনো প্যাটার্নই খুঁজে পাওয়া যেতেছে না তাদের মধ্যকার, এজন্য এটা হচ্ছে জিরো কোভেরিয়েন্স। এখন কোভেরিয়েন্স আর কোরিলেশন এই জিনিসটা কি, কোভেরিয়েন্সের সাথে আচ্ছা কোরিলেশনটাও দেখায় আসি একবারে, পরে সূত্রটা বলতেছি। এই যে এটা হচ্ছে কোরিলেশন। কোভেরিয়েন্স যদি আমরা দেখি যে আমরা কি বলছি, কোভেরিয়েন্স দেখায় হচ্ছে কি একটা সাপেক্ষে আরেকটা কোন দিকে যাইতেছে শুধু দিক দেখায়, কিন্তু কোরিলেশন শুধু দিক দেখায় না, কোরিলেশনের দিকও দেখায় এবং সাথে হচ্ছে কি তাদের মধ্যকার রিলেশনটা কতটুকু স্ট্রং ও বা উইক ওই জিনিসটা দেখায়, রিলেশনশিপ দেখায়। কো রিলেশন বলতেই বোঝাইতেছে যে এখানে রিলেশন নিয়ে কিছু হবে। এখন কো মানে কি, আমরা কো কথাটা বিভিন্ন জায়গায় শুনি, যেমন হচ্ছে কো সিয়ার, এটা খুবই আমাদের পরিচিত একটা ওয়ার্ড, এবং হচ্ছে কো অ্যাক্টর, তারপরে হচ্ছে কো অথর। এখন কো বলতে এখানে কি চিন্তা করা যায় জিনিসটা আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি, কো বলতে বোঝা যাইতেছে না যে মানে মেইন একজনের সাপেক্ষে আরেকজন সাহায্যকারী আছে, ওই জন্য ওই তারে বলা হয় কো। যেমন একজন হচ্ছে মেন সিয়ার আরেকজন হচ্ছে কো সিয়ার, মানে কি যে মেন সিয়ারে সাহায্য করে, এবং একজন অথর আরেকজন হচ্ছে কো অথর, মানে কি যে মেন অথর তাকে সাহায্য করে বা তার সাথের জন। এখন এই জিনিসটা কো রিলেশন মানে কি, কো রিলেশন মানে হচ্ছে গিয়ে দুইটা ডেটা সেটের মধ্যে একটার সাপেক্ষে আরেকটা রিলেশনশিপ, একটার সাথে আরেকটা রিলেশনশিপ কিরকম, এই জিনিসটা হচ্ছে কো রিলেশন। তা আমরা এখানে দুইটা ডেটা সেট আছে, একটা যদি এক্স এবং আরেকটা ওয়াই হয়, এখন একটার সাপেক্ষে বা একটার জন্য আরেকটার পরিবর্তনের মাত্রা বা পরিবর্তনের দিক দুইটা একসাথে যখন ডেসক্রাইব করে তখন ওইটা কোরিলেশন হয়। যেমন এখানে দুই, এই এক্স এর জন্য এক্স এর দুই হওয়ার কারণে ডেটা সেটে ওয়াই এর 50 হয়েছে এবং এক্স এর 4 হওয়ার জন্য ওয়াই ডাটা সেটে 60 হয়েছে। এখন কেন, কোনটা সাপেক্ষে কোনটা কিভাবে হয়েছে সূত্রর মাধ্যমে ওইগুলো আমরা দেখবো যে তাদের মধ্যকার কোরিলেশনটা কতটুকু স্ট্রং কতটুকু উইক, অথবা স্ট্রং হইলে কোন দিকে স্ট্রং, ডান দিকে মানে হচ্ছে পজিটিভ দিকে স্ট্রং নাকি নেগেটিভ দিকে স্ট্রং, উইক হলে কোন দিকে উইক, পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, এগুলোই দেখবো আমরা। বেসিকটা কি বুঝতে পারছি সবাই?
একটু রেসপন্স করি সবাই। হ্যাঁ বুঝতে পারছি। থিওরি বেসিক যেটা বললাম যে এটা সবাই বুঝতে পারছি, হ্যাঁ? আচ্ছা, এটা যদি বুঝি, শর্ট করে বলে, একটু শর্ট করে বলতো। একটা বলছিলাম কোভ্যারিয়ান্স। কোভ্যারিয়ান্স মানে হচ্ছে গিয়ে দুইটা ডেটা সেটের একটা সাপেক্ষে আরেকটা কোন দিকে যাচ্ছে, একটা বাড়ার কারণে আরেকটা বাড়বে কিনা, একটা বাড়ার কারণে আরেকটা কমবে কিনা, বা একটা কমার কারণে আরেকটা কমতেছে কিনা, এগুলো হচ্ছে কোভ্যারিয়ান্স। শুধু দিক দিক বোঝায়। কো রিলেশন হচ্ছে গিয়ে দুইটার মধ্যকার রিলেশনশিপ এবং দিক নির্দেশনা দুইটাই দেয়। হ্যাঁ, কি করে একটা ডেটা সেটের মানে একটা ডেটা সেট আরেকটা ডেটা সেটের উপর কতটুকু নির্ভরশীল, একটা বাড়ার কারণে আরেকটা বাড়তেছে কিনা, বা একটা কমার কারণে আরেকটা কমতেছে না কিনা, এবং কমলে কিভাবে কমতেছে, ডান দিকে কমতেছে না বাম দিকে কমতেছে, বেশি কমতেছে না কম কমতেছে, ওইগুলো যে বোঝায় হচ্ছে গিয়ে কো রিলেশনের মাধ্যমে। দুইটা একসাথে কম্বাইন করা যাবে না, দুইটা সেম জিনিস না। আচ্ছা, এখন কোভ্যারিয়ান্স। কোভ্যারিয়ান্সের ফর্মুলা যদি আমরা দেখি, কোভ্যারিয়ান্সের ফর্মুলা হচ্ছে কোভ্যারিয়ান্স অফ এক্স ওয়াই ইকুয়াল সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার। এখানে এক্স বার এবং ওয়াই বার বলতে হচ্ছে বোঝাচ্ছে আমাদের এখানে ডেটা সেটের মিন, এক্স এর মিন, এক্স ডেটা সেটের মিন এবং ওয়াই ডেটা সেটের মিন। এক্স আই আর ওয়াই আই মানে হচ্ছে ডেটা সেটের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটা। আচ্ছা, এখানে আমরা কি করব, ফার্স্টে দুইটা ডেটা সেটের মিন বের করব। বের করার পরে এক্স ডেটা সেটের প্রত্যেকটা ভ্যালু থেকে মিন মাইনাস করব এবং ওয়াই ডেটা সেটের প্রত্যেকটা ভ্যালু থেকে মিন মাইনাস করব এবং তাদের মধ্যকার সমষ্টি পাশাপাশি গুণ করব আগে, সমষ্টি পরে। আচ্ছা, পাশাপাশি গুণ করব। এইভাবে সবগুলো গুণ করার পরে ওই গুণফলের একটা যোগফল বের করব। এটা হচ্ছে আমাদের কোভ্যারিয়ান্স। এখন কোভ্যারিয়ান্স আবার দুই ধরনের বলছে, একটা হচ্ছে পপুলেশন, একটা হচ্ছে স্যাম্পল। তো এই পপুলেশন আর স্যাম্পল যে এগুলো হচ্ছে স্যাম্পলিং টেকনিকের মধ্যে বোঝা যায়, বা পপুলেশন কোনটা স্যাম্পল কোনটা, এগুলো কোশ্চেনেও অনেক সময় দেওয়া থাকে। যদি কোশ্চেনে সরাসরি কিছু বলা না থাকে তখন আমরা বুঝবো যে যেভাবে চিন্তা করব যে কোনো একটা বড় ডাটা সেটের মধ্যে থেকে যদি ছোট কোনো একটা অংশ কাইটা নেয় তখন ওইটা স্যাম্পল, আর বড় ডাটা সেট পুরোটা নিয়ে যখন কাজ করবে তখন ওইটা হচ্ছে পপুলেশন। তো এটা কোশ্চেনে হিন্ট দেওয়া থাকে কোনো না কোনোভাবে, দেখলেই বা ভালো করে পড়লে বোঝা যায়। তো পপুলেশন যদি হয় তাহলে আমরা n দিয়ে ভাগ করব, আর যদি স্যাম্পল হয় তাহলে n-1 দিয়ে ভাগ করব। এইখানে সূত্রের মধ্যে একটুখানি মানে হয়েছে, ভুল হয়েছে। এই y এর উপর একটা বার হওয়ার কথা কিন্তু দেওয়া হয় না এই জিনিসটা, এটা একটু খেয়াল রাখবেন আপনারা। সেম মানে এইটাই সূত্র, এই সূত্রের একবার নিচে n হইলে বুঝতে হবে যে পপুলেশন, বা পপুলেশন হইলে বুঝতে হবে নিচে n লাগবে, আর যদি n-1 হয় তাহলে হচ্ছে ওটা স্যাম্পল। এখন যদি একটা ম্যাথ দেখি আমরা, এই যে এখানে একটা ডাটা সেট দিছে ছোট, দুইটা ডাটা সেট, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। তো দুইটা ডাটা সেটের জন্য আমাদের এই যে এক্স বার এবং ওয়াই বার দুইটা বের করছি আমরা। বের করার পরে কোভ্যারিয়েন্স বের করব। এই যে কি করছি, এক্স আই মাইনাস এক্স বার বের হয়েছিল কত 4 এবং ওয়াই বার হচ্ছে 8, আর ডাটা সেটের ফার্স্টের ভ্যালুটা ছিল 6, এখানে হচ্ছে 12। আচ্ছা, আর আবারও বলে দিই যে এইখানে যে এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই কিন্তু কখনো সর্ট করা যাবে না, এটা সবাই ভালো করে মনে রাখবেন। আমরা শুধুমাত্র বক্স প্লট এবং মিডিয়ান ব্যতীত আর কোথাও ডেটা সেট সর্ট করব না। আচ্ছা, সর্ট করলে ভুল হবে। এখানে এই যে 6, 12 এই দুইটা একটা আরেকটার সাথে কানেক্টেড, এবং 5, 10 এগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, এই জন্য সর্ট করলে উল্টোপাল্টা হয়ে যায়। আচ্ছা, এখন পরে এখানে কি করছি আমরা, এই যে এই জিনিসটা যে করছে তারা, এই জিনিসটা টেবিল আকারে করলে সবচেয়ে ভালো হয়। টেবিলের মাধ্যমে করলে জিনিসটা দেখতেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা, এত ঝামেলা মনে হয় না। এখানে তো বেশি বড় মনে হইতেছে জিনিসটা। আচ্ছা, যা করছে এখানে কি করছে, 6-4 এবং 12-8 এই দুইটারে গুণ করব। এই দুইটা গুণ করার পরে গুণ ফলরে পরবর্তী আরেকটা মানে যতগুলো আছে সবগুলোর জন্যই সেম এইভাবে করব। করার পরে আমরা এখানে তারা স্যাম্পল ধরে কাজ করছে, যেহেতু স্যাম্পল ধরে কাজ করছে এই জন্য আমাদের ডেটা সেটের দুইটার মধ্যেই ডেটা সংখ্যা কত ছিল, n=5 ছিল। এখানে n-1 দিয়ে কাজ করছে, এই যে 4 দিয়ে ভাগ করে 4.5 বের করছে। তো আমরা যদি এখানে 5 সরাসরি দিয়ে কাজ করি তাহলে আমাদের অ্যান্সার একটু অন্যরকম হইতে পারে, 3.6 মনে হয় আসতে পারে 18 ভাগ করলে। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আমাদের কোভ্যারিয়েন্স। আচ্ছা, এটা তো স্যাম্পল, পপুলেশন তো না। একই তো, মানে এখানে স্যাম্পল ধরেই কাজ করছে। তো তোর খালি পরিবর্তনের জায়গায় একটাই পরিবর্তন হবে, এই 5-1 এর জায়গায় শুধুমাত্র 5 হবে পপুলেশনের জন্য, আর কোনো জায়গায় কোনো চেঞ্জ নেই। আচ্ছা, ঠিক আছে, এটা যদি বুঝতে পারি তাহলে পরে আরেকটা আছে। এখানে এই যে রো অফ এক্স ওয়াই ইকুয়াল কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই সিগমা অফ এক্স ইন্টু সিগমা অফ ওয়াই। এই যে এইটা একটা নতুন সূত্র, এই সূত্রটা আমরা আগে কখনো কেউ দেখি নাই। এই সূত্রটার মাধ্যমে আমরা শর্টকাটে কোভ্যারিয়েন্স, কোরিলেশনস এগুলো বের করতে পারি। যে কোনো কোশ্চেনে যদি এই যে আমাদের এখানে বলে দিছে
কোশ্চেনে বলছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইজ 15 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই ইজ 20। তারপরে কি বলছে, দ্য কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইজ 5, ফাইন্ড দ্য কোভেরিয়েন্স। বলছে যে কোরিলেশনও দেওয়া আছে, এই রো অফ এক্স ওয়াই বলতে হচ্ছে কোরিলেশন বোঝায়, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই তো বুঝতেই পারি, সিগমা অফ এক্স আর সিগমা অফ ওয়াই দিয়ে বোঝায় হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই, এগুলো বোঝায়। এখন এইগুলা যেই ভ্যালুগুলো দেওয়া আছে সরাসরি, এই ভ্যালুগুলো দেওয়া থাকলে আমরা কোভেরিয়েন্স বের করতে পারবো, বা এই 3 ধরনের ভ্যালুর মধ্যে থেকে যে কোনো 2 ধরনের ভ্যালু যদি দেওয়া থাকে আমরা তৃতীয় ভ্যালুটা বের করতে পারবো। যদি আমাদের কোভেরিয়েন্স আর সিগমা দেওয়া থাকে দুইটা, তাহলে আমরা সরাসরি কোরিলেশন বের করতে পারবো। এখানে কোরিলেশন আর সিগমা দুইটা দেওয়া আছে, এই জন্য কোভেরিয়েন্স বের করছি। সেমভাবে যদি আমাদের এখানে কোভেরিয়েন্স কোরিলেশন দুইটাই দেওয়া আছে এবং সাথে একটা সিগমা দেওয়া আছে, তাহলে আরেকটা সিগমা বের করতে পারবো আমরা। তো এগুলো হচ্ছে সমীকরণ বা হচ্ছে গিয়ে শুধুমাত্র ইকুয়েশনটা উল্টাপাল্টা করে বসাইলেই চলে। তো আমরা এখনো কোরিলেশনের সূত্রটা দেখি নাই সরাসরি, তো এটা হচ্ছে শর্ট সূত্র, এই শর্ট সূত্র দিয়ে করা যায়। আমরা পরীক্ষার মধ্যে মার্কের উপর ডিপেন্ড করে, গত সেমিস্টারের কোশ্চেনটা যদি কেউ খেয়াল করে দেখবো যে আমাদের গত সেমিস্টারের কোশ্চেনে 5 নাম্বারের জন্য 2টা ম্যাথ আসছিল একসাথে। একটার মধ্যে বলছিল মনে হয় কোরিলেশন বের করতে, আর একটা হচ্ছে কোভেরিয়েন্স বের করতে। তো আমরা যে কোনো একটা যদি বের করতে পারি আগে, যেমন কোভেরিয়েন্সের সাথে আমাদের সিগমা বের করতে বলছিল 2টা একসাথে, তো কোভেরিয়েন্স বের করছি, সিগমা বের করছি, তো কোরিলেশনের জন্য কি আমরা আবার বড় সূত্র ইউজ করব? না, আমরা তখন কি করব, তখন শুধু এই শর্ট সূত্র দিয়ে কইটা দেখাই দিব। এটাই হচ্ছে আমাদের মানে সিস্টেম বা শর্টকাট। এটা যদি পরীক্ষায় ওই রকম আসে, ওইগুলো আমরা বুঝা বা কানেকশন, কোন কোশ্চেনের সাথে কোন কোশ্চেনের কানেকশন আছে বা এগুলো দেখে আমরা সরাসরি বুঝে করতে পারবো। তো এই সূত্রটা আরেকবার একটু পরে আসতেছি, কারণ এটা এখনো ওই যে নিচের অংশটা দেখানো হয় নাই। তো এখানে কিছু লিমিটেশন আছে, লিমিটেশনগুলো কি, যেমন হাইট মেজার ইন মিটার্স, তারপরে হচ্ছে ভার্সাস সেন্টিমিটারে মেজার করছি। আচ্ছা, কোভেরিয়েন্স কি করে, কোভেরিয়েন্সে আমাদের মাত্রা বা হচ্ছে গিয়ে ইউনিট যেটা আছে, ইউনিটের উপর তার ডিপেন্ডেন্সিটা একটু কম, বা মানে ডিপেন্ডেন্সি মিটিগেট করে, খুবই কমায় দেয়। যে কেন এই জিনিসটা হচ্ছে যে আমরা 2 ধরনের ইউনিটের ডেটা সেট নিয়ে যদি যখন চিন্তা করব, যেমন মিটার এবং সেন্টিমিটার, একটা এক্স অক্ষে একটা ওয়াই অক্ষে যখন বসে, তখন জিনিসটা আসলে হয়ে যায়, কি বলে, তাদের মধ্যকার ভ্যারিয়েশনটা অন্যরকম হয়ে যায়, তখন ওই ঠিক অরিজিনাল ভ্যারিয়েশন বা অরিজিনাল যে ডিস্ট্রিবিউশন ওইটা দেখাইতে পারে না। এই জন্য এটা একটা লিমিটেশন, কারণ সে ইউনিটটা আমাদের এটার উপরে প্রভাব ফেলে এটা। তারপরে হচ্ছে কোভেরিয়েন্স চেঞ্জ ড্রামাটিক্যালি, মানে যে কোনো উপর নিচে হয়ে যেতে পারে। ড্রামাটিক্যালি মানে কি, এটা হচ্ছে গিয়ে এমন নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে যেতে পারে, হুট করে চেঞ্জ হয়ে যেতে পারে, নিচে নামা যেতে পারে এবং হুট করে উপরে উঠে যেতে পারে, এটাই বুঝেছি। আচ্ছা, এগুলো তো থিওরি, এগুলো একটু নিজের মতো দেখে নিয়ে। এখন এই যে ভ্যালুটা, এই যে সূত্রটা, এটা হচ্ছে কোরিলেশনের ফর্মুলা। এখন কোরিলেশন কি, কোরিলেশন তো ওই যে একটু আগে বললাম যে 2টা ডেটা সেটের মধ্যকার রিলেশন, কিভাবে একটা ডেটা সেট আরেকটা ডেটা সেটকে প্রভাবিত করে, একটা ডেটা সেটের প্রভাবে আরেকটা ডেটা সেট কতটুকু পরিবর্তন হয়ে যায়, এই জিনিসটা বলা হয় হচ্ছে কি আমাদের কোরিলেশনের মাধ্যমে। তো কোরিলেশনের একটা ফর্মুলা, এই ফর্মুলাটা অনেক বড় কিন্তু খুবই ইজি একটা ফর্মুলা। এইটারে বলা হয় হচ্ছে গিয়ে স্পেয়ারম্যান ফর্মুলা, স্পেয়ারম্যান কোরিলেশন ফর্মুলা। এখন এই স্পেয়ারম্যান কোরিলেশন যে আছে, এই জিনিসটা আমরা পরীক্ষাতে সরাসরিও কোশ্চেনে দেওয়া থাকতে পারে, স্পেয়ারম্যান ফর্মুলা ইউজ করে, অথবা আমাদের দেখা বোঝা লাগবে যে কোনটা স্পেয়ারম্যান আর কোনটা পিয়ারসন। আরেকটা আছে ওইটার বলা হয় পিয়ারসন, আমাদের সিলেবাসে 2টাই আছে। আচ্ছা, একটা মিনিট, সরি আমার ভুল হয়েছে, এইটাই পিয়ারসন। আচ্ছা, আরেকটা যেটা ওইটা হচ্ছে স্পেয়ারম্যান। এই পেয়ারসন কোরিলেশন ফর্মুলা, এখানে আমরা ডেটা সেট দেখে কিভাবে বুঝবো যে কোনটা স্পেয়ারম্যান আর কোনটা পিয়ারসন। স্পেয়ারম্যান যেটা আছে ওইটার মধ্যে র্যাঙ্ক হিসেবে ক্যালকুলেট হয়, র্যাঙ্কের সাথে কাজ হয়। র্যাঙ্ক বলতে বোঝায় কি, র্যাঙ্ক বলতে হচ্ছে ডেটা সেটের কোন ডেটাটা কোন পজিশনে আছে তাদের মধ্যকার একটা র্যাঙ্কিং করে, এবং ওই র্যাঙ্কিংয়ের উপর বেসিস করে পরে কোরিলেশন মানে রিলেশনশিপ মেনটেন করে। আর এটা হচ্ছে সরাসরি ডেটা সেটের ডেটা নিয়ে কাজ করব। এখন ডেটা সেট যদি আমাদের একটা দেওয়া থাকে, ওই ডেটা সেটে 2টা ভেরিয়েবল দেওয়া থাকবে বা 2টা ডেটা সেট দেওয়া থাকবে একসাথে, একটা হচ্ছে কি এক্স, আরেকটা হচ্ছে ওয়াই। এখন এইখানে আমরা কি কি জিনিস লাগে, এন মানে হচ্ছে ডেটা সেটের ডেটা সংখ্যা, সামেশন অফ এক্স ওয়াই মানে চেয়ারম্যান কি, তো হচ্ছে আগেরটা না?
ইতে ওই যে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে যেটা, না না, ওইটা আলাদা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জিনিস আলাদা। তাহলে আমি ওইটা দেখাইতেছি পরে, এটার পরে আছে ওইটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পেয়ারসন, মনে রাখবা এটা হচ্ছে পেয়ারসন। পেয়ারসনেরও দুই ধরনের সূত্র আছে, তবে এই সূত্রটা বেশি ইজি, এইটাই দেখো। আচ্ছা, এইটার ছাড়া আরও একটা আছে, কোভেরিয়েন্সের মাধ্যমেও করা যায়। যেমন ওই যে একটু আগে যেই সূত্রটা দেখা আসছি না, কোভেরিয়েন্স, এখন কোভেরিয়েন্সটা ভাঙলে, এই যে এই কোভেরিয়েন্সটা ভাঙলে তো আমি এই জিনিসটা আবার পাবো, যেমন এই যে এই জিনিসটা পাবো। সুতরাং উপরে এইটা দিয়া, নিচে আবার এন, এন এর সাথে আরো কি কি আছে ওইগুলো দিয়া করা যায়। আচ্ছা থাক, আমরা এত মানে কি এটা ডিপে না যাই, যতটুকু আছে এইটুকুই দেখি, এটাই সবচেয়ে সহজ। তো এই পেয়ারসন ফর্মুলার এটাতে কি কি লাগতেছে আমাদের, সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স স্কোয়ার এবং সামেশন অফ ওয়াই স্কোয়ার, এই পাঁচটা জিনিস আমাদের লাগবে। আর এন তো, এন মানে হচ্ছে ডেটা সেটের ডেটার সংখ্যা, এগুলা। এখন এই সবগুলা জিনিস আমাদের ক্যালকুলেটর দিয়ে বের করা যায় ইজিলি, কিন্তু ক্যালকুলেটর দিয়ে বের করা গেলেও আমাদের বের করতে হবে একটা টেবিলের মাধ্যমে। এটা কোশ্চেনে, মানে কোশ্চেনে না, স্যার বইলা দিছে, কারো কারো সেকশনে যদি সরাসরি ক্যালকুলেটর দিয়ে করতে মানে করার কথা বইলা থাকে, তাহলে তাদের আরও বেশি সহজ। ক্যালকুলেটর দিয়ে করলে মাত্র 5 মিনিট সময় লাগে, আর ওই খাতায় লিখা করলে প্রায় 20 থেকে 25 মিনিট সময় যায় এই একটা করতে গেলে। আচ্ছা, এখন এইখানে এই ডেটা সেটের এক্স ওয়াই বলতে কি বোঝায়, পাশাপাশি একটা এক্স আর একটা ওয়াই, এবং পরবর্তীতে আবার একটা এক্স একটা ওয়াই, এইভাবে গুণ করব আমরা। সেম ভাবে এক্স এর সামেশন অফ এক্স বের করব, সামেশন অফ ওয়াই বের করব। আচ্ছা, ডেটা ইয়াই দেখাই সরাসরি। এই যে এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ, এই আমাদের ম্যাথে। স্যার কি টেবিল করে করতে বলছে? হ্যালো, আমাদের স্যার কি টেবিল করে করতে বলছে? হ্যাঁ হ্যাঁ, টেবিল করে করতে বলছে। আচ্ছা, এখানে দুইটা ডেটা, মানে ডেটা সেটের এক্স এবং ওয়াই দেওয়া আছে। একটা হচ্ছে স্টাডি আওয়ার আর একটা হচ্ছে টেস্ট স্কোর, মানে স্টাডি আওয়ারের উপর ডিপেন্ড করে টেস্ট স্কোরের পরিবর্তন কীরকম হয় ওইগুলো দেখাইছে। আচ্ছা, এখন এই এক্স, এই এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, তার মানে কি এই এক্স এর সাথে এই এক্স, এই ওয়াই এর সম্পর্ক, এই এক্স এর সাথে এই ওয়াই এর। তো আমরা কি করব, এই যে এটা হচ্ছে এক্স এর ঘর, তো এই সবগুলোর যদি যোগ করি আমরা, তখন বের হবে আমাদের সামেশন অফ এক্স। এই সবগুলোরে যোগ করলে বের হবে সামেশন অফ ওয়াই। তো এই সবগুলোরে যদি আবার স্কোয়ার করি, স্কোয়ার করে সবগুলোর সামেশন করি, তখন বের হবে সামেশন অফ এক্স স্কোয়ার। এই যে এখানে করছে সামেশন অফ এক্স স্কোয়ার, তারপরে বের হয়েছে সামেশন অফ ওয়াই স্কোয়ার। পাশাপাশি এক্স আর ওয়াই এই দুইটারে যদি গুণ করি, গুণ করার পরে যে ভ্যালুটা পাবো, এবং ওই সবগুলোরে গুণ করার পরে ওইগুলোরে যদি যোগ করি, তখন পাবো সামেশন অফ এক্স ওয়াই। এই পাঁচটা ভ্যালুই আমাদের মেইনলি ফর্মুলাতে লাগে। এই পাঁচটা ভ্যালু যখন আমরা সরাসরি ফর্মুলাতে বসায়া কাজ করব, তখন আমরা একটা কোরিলেশন পাবো। এখন কোরিলেশনের মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা কোরিলেশন সবসময় -1 থেকে +1 মধ্যে সীমাবদ্ধ থাকে। কোরিলেশনের রেঞ্জ বলা হয় -1 থেকে +1 মধ্যে, এর বাহিরে কখনো যাবে না। যদি কখনো আমাদের ক্যালকুলেশনের পরে -1 থেকে ছোট এবং +1 থেকে বড় কখনো ভ্যালু চলে আসে, তখন বুঝতে হবে যে আমাদের এখানে ম্যাথে ভুল আছে। এই জন্য আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। আরেকটা জিনিস, যেটা কোভেরিয়েন্স আর কোরিলেশন, কোভেরিয়েন্সের মধ্যে কোনো ধরনের এরকম লিমিটেশন নাই, ভ্যালু যে কোনো রকম হইতে পারে, কিন্তু কোরিলেশনে ওই একটা ফিক্সড রেঞ্জ আছে, -1 থেকে +1 মধ্যে সীমাবদ্ধ। এখন এই যে এইখানে করছে তারা ক্যালকুলেশন, এই যে যেই ভ্যালুগুলো দেখাইলাম, এই ভ্যালুগুলো এখন সরাসরি এই যে এখানে বসাইছে, বসায় ক্যালকুলেট করছে। ক্যালকুলেট কইরা তারা ভ্যালু পাইছে 0.969। এই যে এটা কিন্তু 1-এর মধ্যে বা 1-এর থেকে নিচে, +1-এর নিচে। এই যে 0.967। এখন আমি বলছিলাম যে কোরিলেশন দিয়ে কি বোঝায়, কোরিলেশন দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে আমাদের ডেটা সেটের ওই দুইটা ডেটার মধ্যকার সম্পর্ক কীরকম, কোন দিকে যায়, এবং তাদের মধ্যকার সম্পর্কের মানে ইয়াটা কি, স্ট্রং নাকি পজিটিভ, হ্যাঁ, সম্পর্কটা কতটুকু স্ট্রং বা কি বলে, স্ট্রং বা উইক, এই জিনিসটা বোঝায়। এবং বাম দিকে যায় না ডান দিকে যায়, বা হচ্ছে গিয়ে আমাদের এটা পজিটিভের দিকে যায় না নেগেটিভের দিকে যায়, ওই জিনিসটাও দেখবো। দুইটা জিনিস একসাথে দেখবো। এখন আমরা যদি এটা দেখি, আমরা বলছি যে আমাদের ডেটা, মানে এই রেঞ্জটা হচ্ছে -1 থেকে +1-এর দিকে। তো সুতরাং এই জিনিসটা দেখে আমরা বলতে পারতেছি না যে এটা +1-এর খুব কাছাকাছি। তো +1-এর খুব কাছাকাছি বলতে কি বোঝায়, তার মানে কি এটা খুবই স্ট্রং একটা রিলেশন। +1 যদি হয় পারফেক্ট রিলেশন, তার মানে এটা কি হবে, স্ট্রং রিলেশন। এখন স্ট্রং রিলেশনটা কোন দিকে, ডান দিকে না বাম দিকে, মানে হচ্ছে কি পজিটিভের দিকে না নেগেটিভের দিকে। যেহেতু এর আগে মানে প্লাস তো দেওয়া লাগে না, যেহেতু এটা একটা প্লাসের সংখ্যা, সুতরাং বলতে পারি যে আমরা এটা হচ্ছে গিয়া
পজিটিভ স্ট্রং কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এই জিনিসটাই আমাদের কোশ্চেনের মানে বলা থাকবে যে বের করো কোরিলেশন এবং তাদের মধ্যকার রিলেশনশিপটা ডেসক্রাইব করো বা ইন্টারপ্রেট করো বা এক্সপ্লেইন করো জিনিসটা কি, এটা সরাসরি বলা থাকবে কোশ্চেনে। এই যে এইখানে এই যে চিত্রগুলো আছে 7টা চিত্র, এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো একটু ভালো করে বোঝা লাগবে। চিত্র সরাসরি ড্র করা লাগবে না, তবে বোঝা লাগবে জিনিসটা। এইখানে কি করছে আমরা স্ট্রং কোরিলেশন কি, যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন মানে হচ্ছে আর এর মান যখন 1 হয়, আর দিয়ে কোরিলেশন বোঝায়, আর এর মান যখন 1 হবে তখন ওইটারে বলা হয় পারফেক্ট পজিটিভ কোরিলেশন, একদম পারফেক্ট, এটা থেকে আর ভালো হইতে পারে না কখনো। সেম ভাবে যখন আর এর মান -1 হবে তখন ওইটারে বলা হয় পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। আচ্ছা, তারপরে কি আছে এখানে আর এর মান যখন 0.8 হবে প্লাসের দিকে তখন ওইটারে বলা হয় হাইলি পজিটিভ কোরিলেশন। যখন যখন এই যে আমরা মাত্র যেটা পাইলাম আগে হাইলি পজিটিভ বা স্ট্রং পজিটিভ যেটা বলো। আচ্ছা, হাইলি পজিটিভ কোরিলেশন যদি মাইনাসের দিকে হয় তখন ওটারে বলা হয় স্ট্রং নেগেটিভ কোরিলেশন। যদি -3 অথবা +3 ওইটা হয়, মানে 0.3 যেটা ওই 3 এর কাছাকাছি, ওইটারে বলা হয় লো পজিটিভ এবং লো নেগেটিভ। আরেকটা হচ্ছে গিয়ে নো রিলেশনশিপ, মানে আর এর মান যখন 0 হবে তখন বোঝা যাবে যে তাদের মধ্যকার কোনো ধরনের রিলেশনশিপ নাই। আরেকটা জিনিস আছে ওইটা হচ্ছে গিয়ে আর এর মান যখন 0.3 থেকে বড় এবং 0.7 বা 0.8 থেকে ছোট হবে তখন ওইটারে বলা হয় হচ্ছে মডারেট কোরিলেশনশিপ। এটা এই ক্ষেত্রেও হয়, -3 থেকে বড় এবং -8 থেকে -0.3 থেকে বড় এবং -0.8 থেকে ছোট যদি হয় তো কখনো ওইটারে বলা হয় মডারেট কোরিলেশনশিপ। এখন মাইনাস আর প্লাসের দিকে খালি এটা নিজে থেকে চিন্তা করে বোঝা লাগবে। তো এটা কি বুঝতে পারছি সবাই? আমাদের কোশ্চেনে যখন যেই অ্যান্সারটা আসবে ওই অ্যান্সারের উপর বেসিস করে আমরা এইভাবে এক্সপ্লেন করব। একটু আগে আমাদের যেটা দেখলাম এটাতে আসছে 0.967, সুতরাং আমরা বলবো যে দেয়ার ইজ এ ভেরি স্ট্রং পজিটিভ কোরিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। বুঝতে পারছি সবাই? হ্যালো? স্যার আবার একটু ক্লিয়ার করো তো যে স্পেয়ারসন কখন হবে আর স্পেয়ারম্যান কখন, এটা। আচ্ছা, এটা যখন ওই যে আমরা স্পেয়ারম্যানে যাব তখন দেখাই দিব না, আরেকটু আসতে ইয়ে করতেছি। তুমি এইখানে দেখো, এখানে আমরা ডেটা সেটটা সরাসরি নিয়ে কাজ করছি না। আমাদের এখানে ডেটা সেটের কি আছে, এক্স ও এক্স এর ভ্যালু আছে কয়েকটা, ওয়াই এর ভ্যালু আছে কয়েকটা, এই যে ভ্যালুগুলো আমরা সরাসরি ইউজ করছি। কিন্তু আমরা যখন ইয়েটা মানে আরেকটা যেটা আছে স্পেয়ারম্যান, ওই স্পেয়ারম্যান করার সময় ডেটা সেটের ডেটাগুলো সরাসরি ইউজ করি না, তখন ওইটাতে আমরা ডেটা সেটের র্যাঙ্ক ইউজ করে কাজ করি। র্যাঙ্ক মানে হচ্ছে ডেটা সেটটা কততম আছে। যেমন এইখানে এক্স এর এইটা যদি চিন্তা করি অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমরা সাজাই তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা 4, এটা 5। সেমভাবে যদি এইটাতে চিন্তা করি এটা হবে 1, 2, 3, 4, 5। এখন এই 1, 2, 3, 4, 5 নিয়ে আমাদের এখানে ইয়ে হবে, এই ডেটা সেট হিসেবে চিন্তা করা লাগবে আমাদের এই 1, 2, 3, 4, 5 এবং সেমভাবে এখানে 1, 2, 3, 4, 5 এই র্যাঙ্কগুলোরে ডেটা সেট ধরা লাগবে। তখন ওই ডেটা সেট নিয়ে আমরা আবার অন্য ফর্মুলার মাধ্যমে মানে অন্য ফর্মুলার মাধ্যমে আমরা ম্যাথগুলো করব। ওইটা হচ্ছে স্পেয়ারম্যান। আসতেছে একটু পরে। তুমি বলো এইটাতে কারো কোনো ইস্যু আছে নাকি? এটা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এটা যদি বুঝতে পারি, এই যে এখানে দেওয়া আছে ইটস রেঞ্জ বিটুইন -1 অ্যান্ড +1, তারপর হচ্ছে প্রপোর্শনাল টু কোভ্যারিয়েন্স। কোভ্যারিয়েন্সের সাথে প্রপোর্শনাল। প্রপোর্শনাল মানে কি? প্রপোর্শনাল মানে হচ্ছে সমানুপাতিক। মানে কি কোভ্যারিয়েন্স যদি বাড়ে তাহলে আমাদের এই কোরিলেশনও বাড়বে, বা হচ্ছে কোরিলেশন যদি কমে বা কোভ্যারিয়েন্স যদি কমে তাহলে কোরিলেশনও কমবে। এটাই হচ্ছে সমানুপাতিক বা হচ্ছে গিয়ে প্রপোর্শনাল। আর ইটস ইন্টার ইন্টারপ্রিটেশন ইজ ভেরি সিমিলার টু দ্যাট কোভেরিয়েন্স। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ইন্টারপ্রিটেশন করতে বলছে, তোমার হচ্ছে ইন্টারপ্রেট করতে বলছে। ইন্টারপ্রেট করা হচ্ছে গিয়ে কোভেরিয়েন্সের সাথে বা কোভেরিয়েন্সের মতনই, যেটা আমি মাত্র বললাম। এই যে ইন্টারপ্রেট করবা যে আর এর মান যদি 1 হয় তাহলে কীরকম, 0.8 হলে কীরকম, 0.3 হলে কীরকম, এই যে ইন্টারপ্রেট যেটা আমি একটু আগে মাত্র করে দিলাম ওইটাই। এই যে এখানে কোনটা দিয়ে কী বোঝায়, পারফেক্ট পজিটিভ, পারফেক্ট স্ট্রং পজিটিভ, আর হচ্ছে মডারেট। এই যে মডারেট মানে কি 0.5। মডারেট মানে হচ্ছে মাঝামাঝি, একদম বাংলা কথায় যেটা মাঝামাঝি, মোটামুটি যেটারে বলি আমরা। আচ্ছা, মডারেট বলতে হচ্ছে মডারেট পজিটিভ ইজ 0.5। জিরো মানে হচ্ছে নো লিনিয়ার রিলেশনশিপ। মডারেট মানে তো ওই যে বললামই আবার, এই মাইনাসের দিক দিয়েও সেম। আচ্ছা, এইখানে কি বলছে একটা সিম্পল চিলড্রেন
এখানে আরেকটা ভ্যালু দেওয়া আছে, ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা একটু ভালো করে দেখলেই হয়ে যাবে, সমস্যা নাই। এখানে তেমন কঠিন কিছুই না, সেম আগের মতনই। এই যে এখানে ডেটা সেট দেওয়া আছে, ওয়াই এর সামেশন, এক্স এর সামেশন, এক্স ওয়াই এর সামেশন, এক্স স্কোয়ারের সামেশন এবং ওয়াই স্কোয়ারের সামেশন, সবগুলো ভ্যালু বের করে সরাসরি খালি প্লট করে দিছি, আর কিছুই না। এখন আসি স্পেয়ারম্যানে। স্পেয়ারম্যান কোরিলেশনশিপটা হচ্ছে র্যাঙ্কের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এই যে এইগুলো লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এইখানে সরাসরি আমরা ম্যাথ দেখব। স্পেয়ারম্যান কোরিলেশনে কি করে, এই যে আর এস দিয়ে ডিফাইন করা হয়, এটা আগেরটা শুধু আর ছিল, এখানে আর এস এস দিয়ে স্পেয়ারম্যান বোঝায়। আচ্ছা, স্পেয়ারম্যান কোরিলেশনশিপের সূত্র হচ্ছে 1 মাইনাস 6 ইন্টু সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। এখানে এন আমাদের পূর্ব পরিচিত, শুধুমাত্র ডি যেটা, এই ডি হচ্ছে আমাদের নতুন একটা জিনিস। এই ডি দিয়ে কি বোঝায়, ডি মানে হচ্ছে গিয়ে ডিস্টেন্স, মানে হ্যাঁ ডিস্টেন্সই বোঝায়। আচ্ছা, ডিস্টেন্স বলতে কি বোঝায়, আমাদের এই যে দুইটা ভেরিয়েবল আছে, এখানে কি বলছে ড্রাই এবং ওয়েট, দুইটা ভেরিয়েবল সেম, এখানে বলছে ড্রাই এবং ওয়েট। এইটা হচ্ছে আমাদের অরিজিনাল ডেটা সেট। হ্যাঁ, এখন এই অরিজিনাল ডেটা সেটের উপর বেসিস করে আমরা আগে র্যাঙ্ক নির্ণয় করব। র্যাঙ্ক নির্ণয় করব, দুইটা ডেটা সেটের র্যাঙ্ক নির্ণয় করব। দুইটা ডেটা সেটের, এইখানে যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটের র্যাঙ্ক যদি আমরা চিন্তা করি, ছোট থেকে বড় আকারে আগে সাজাবো। যে এখানে কি বলছে, সবচেয়ে ছোট আছে এইটা, তার মানে এটার র্যাঙ্ক 1, তারপরে আছে হচ্ছে গিয়ে এইটা, এটা হচ্ছে 2, তারপরে আছে এটা 3, এটা 4, এটা 5, সেমভাবে পরেরটাতেও এটাই করব, 1 2 3 4 5 করে এভাবে করছি। এখন এই র্যাঙ্কের একটা ডেটা সেট নতুন করে বানাইছি আমরা এখানে। র্যাঙ্কের ডেটা সেটটা নতুন করে বানানোর পরে এখন দেখব যে তাদের মধ্যকার এই যে এর বরাবর দুইটার মাইনাস মানে বিয়োগ কি বলে, দুইটার মধ্যকার সাবট্রাক্ট বের করব। সেমভাবে বি এর জন্য, সি এর জন্য, সবগুলোর জন্য ভ্যালু বের করব। এই র্যাঙ্কের ডিফারেন্স যে আছে, ডিফারেন্স বা ডিস্টেন্স যে আছে, এই ডিফারেন্স বা ডিস্টেন্সের একটা সামেশন করছি, মানে সরি ডিস্টেন্সের স্কোয়ার করে আবার সামেশন করছি। এই যে ডিস্টেন্সের স্কোয়ার সামেশন কইরা ওইটার 6 দিয়ে গুণ করে নিচে মানে যা এই সূত্রতে আছে এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1, এটা দিয়ে ভাগ করছি, ভাগফলরে আবার 1 থেকে মাইনাস করছি, করার পরে যে ভ্যালুটা আসছে, এই যে এখানে আসছে -0.3, এই ভ্যালুটা আসছে। এই ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে কোরিলেশন। এখন এইটার ইন্টারপ্রিটেশনও আগেরটার মতনই, সেম ইন্টারপ্রিটেশনে কোনো পার্থক্য নাই, এবং সেম আগের মতনই এইটারও রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে, শুধু সূত্রটা আলাদা আর র্যাঙ্কটা খালি আমাদের নির্ণয় করে নেওয়া লাগে। কোনো কোনো জায়গায় র্যাঙ্ক সরাসরি দেওয়া আছে, এই যে এইখানে সরাসরি র্যাঙ্ক দিয়েই বলে দিছে, বলছে যে র্যাঙ্ক এ এবং র্যাঙ্ক বি। আমাদের কোশ্চেনে যদি এমন থাকে যে র্যাঙ্ক সরাসরি উল্লেখ করা আছে, তখন আমরা বুঝবো যে এটা পেয়ারসন করতে বলছে, সরি স্পেয়ারম্যান করতে বলছে। আর যদি সরাসরি ডেটা সেট দেওয়া থাকে, তখন তো বুঝবোই যে ওইটা করতে বলছে, ওই যে বড় সূত্র তো এটা। এটা বুঝতে পারছি সবাই? সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ পারছি। আচ্ছা, আচ্ছা আমাদের আরেকটা জিনিস বাকি আছে শুধু, এটা হচ্ছে রিগ্রেশন। এই যে রিগ্রেশন, এখন রিগ্রেশন কি, রিগ্রেশনের সাথে আমরা সবাই পরিচিত। রিগ্রেশন এই সেমিস্টারে এবার নিয়ে পড়লে আমাদের 3বার পড়া হবে, একই পড়া। আচ্ছা, রিগ্রেশন কি, গত সেমিস্টারে আমরা ডেটা কি বলে আমাদের মেশিন লার্নিংয়ে পড়ছিলাম লিনিয়ার রিগ্রেশন, তারপরে হচ্ছে কি বলে মাল্টিভেরিয়েন্ট লিনিয়ার রিগ্রেশন, তারপরে কি আরও পড়ছিলাম লজিস্টিক রিগ্রেশন, মানে এই রকমের বেশ কয়েকটা পড়ছিলাম। তো এইবার এইটা যেটা করতেছি, এটাও আমাদের ওই রিগ্রেশনই, সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এই সিম্পল লিনিয়ার রিগ্রেশনে কি করে, একটা মানে দুইটা ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে গিয়ে যেই ভেরিয়েবলের উপর অন্য আরেকটা ভেরিয়েবল ডিপেন্ড করে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেই ভেরিয়েবলটা ডিপেন্ড করতেছে ওইটা। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা চেঞ্জ হয়, এক এক সময় এক এক রকম পরিবর্তন হয়। আচ্ছা, এটা দিয়ে কি করে, এটা দিয়ে মেইনলি আমরা প্রেডিকশন করি। প্রেডিকশন বলতে কি, এখানে হচ্ছে যে সরাসরি মেশিন লার্নিংয়ের যে প্রসেসটা, এই লিনিয়ার রিগ্রেশনের উপর বেসিস করেই বেশিরভাগ ইয়েটা হয় আর কি, প্রেডিকশনগুলো করা হয়। যেমন আমরা যদি হাউস প্রাইস প্রেডিকশন, কিংবা কোনো একটা স্টুডেন্ট মার্ক প্রেডিকশন, কিংবা আরও কি বলা যায়, বিভিন্ন ধরনের প্রেডিকশন থাকতে পারে। এখন এই প্রেডিকশন, সেলস প্রেডিকশন, আচ্ছা এইসব প্রেডিকশন কিসের উপর বেসিস করে এইসব প্রেডিকশন করে হচ্ছে গিয়ে আমাদের প্রিভিয়াস কোনো ডেটার উপর বেসিস করে নতুন কোনো ডেটা চিন্তা ভাবনা করব, ওইটার উপর বেসিস করে আমাদের এই প্রেডিকশনগুলো হয়। যেমন এখানে কি আছে, এক্স আছে, ওয়াই আছে, দুইটা ভেরিয়েবল দেওয়া আছে। এখন এক্স এর
প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে এক্স ওয়াই এর প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যকার যেই রিলেশনশিপগুলো আছে ওই রিলেশনশিপগুলো বের করব বা প্যাটার্ন খুঁজে বের করব, ওই প্যাটার্নের উপর বেসিস করে পরবর্তীতে আমরা চিন্তা করে দেখবো যে এই এক্স এর জন্য আসলে টু এর পরিবর্তে টু না, মানে এইখানে ওয়াই এর ভ্যালু টু না হইয়া আসলে কোনটা হওয়া উচিত ছিল, ওইটা হচ্ছে গিয়ে আমরা বের করব। ওই জিনিসটাই হচ্ছে প্রেডিক্টেড লাইন বা প্রেডিকশন লাইন বা হচ্ছে গিয়ে রিগ্রেশন লাইন বলে, যেটা এই যে রিগ্রেশন লাইন। এখন রিগ্রেশন লাইন দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে ডেটা সেটের প্রত্যেকটা ডেটা থেকে সবচেয়ে ক্ষুদ্রতম ইররের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে ফিট হয় কোন ডেটা সেটের লাইনটা বা কোন লাইনটা, ওইটাই হচ্ছে আমাদের রিগ্রেশন লাইন। আচ্ছা, এখানে কি বলছে, রিগ্রেশনের যে ফর্মুলাটা আছে, রিগ্রেশনের ফর্মুলাটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে রিগ্রেশন হচ্ছে মেইনলি, কই জানি ফর্মুলাটা, রিগ্রেশনের ফর্মুলা আমরা গত সেমিস্টারে পড়ছিলাম। রিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ওয়াই ক্যাপ ইকুয়াল বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স, এই যে এটা পড়ছিলাম না, ওয়াই ক্যাপ ইকুয়াল বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স। এখানে বিটা নট আর বিটা ওয়ান এগুলো আমরা বের করা লাগবে, এই দুইটা আলাদা আলাদাভাবে বের করে পরে আমরা এখানে করব। এখন বিটা নট আর বিটা ওয়ান এই দুটো বের করার জন্য শুরুতে বিটা ওয়ান বের করা লাগবে, বিটা ওয়ানের উপর বেসিস করেই বিটা নট বের করে, আবার বিটা নট আর বিটা ওয়ান দুইটার উপর বেসিস করে পরে আবার ওয়াই বের করা লাগবে। এখন বিটা ওয়ান বের করার জন্য আমাদের কি লাগবে, বিটা ওয়ানের ফর্মুলা হচ্ছে এই যে এটা, বিটা ওয়ানের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সামেশন অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা এই যে এখানে কি করছি, আচ্ছা এটা হচ্ছে আর স্কোয়ারের ফর্মুলা, এটা পরে দেখি। আচ্ছা, রিগ্রেশনের আলাদা একটা পিডিএফ আছে, ওইটাতে যাই, বেশি ভালো করে দেওয়া আছে এখানে। আচ্ছা, রিগ্রেশনের এই যে ফর্মুলা বললাম, রিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ওয়াই ক্যাপ ইকুয়াল বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স। এখন বিটা ওয়ান দিয়ে কি বোঝায়, বিটা ওয়ান ইকুয়াল হচ্ছে একটু আগে যে সূত্রটা দেখাইলাম, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। আর বিটা ওয়ান মানে কি, বিটা ওয়ান হচ্ছে গিয়ে সরি বিটা নট হচ্ছে কি ওয়াই বার মাইনাস বিটা ওয়ান ইন্টু এক্স বার, এটা। এখন এইগুলোর জন্য আমাদের কি কি জিনিস লাগতেছে এই ফর্মুলার জন্য, এই ফর্মুলার জন্য আমার ওয়াই বার লাগবে, এক্স বার লাগবে, এই দুটো জিনিস শুরুতে লাগবে। তারপরে ওয়াই আই মাইনাস ওয়াই বার এবং এক্স আই মাইনাস এক্স বার এই দুইটারে ইন্ডিভিজুয়ালি বের করব এবং সাথে গুণ করে দিব, এবং ওয়াই এক্স আই মাইনাস এক্স বার বের করার পরে ওইটার আবার স্কোয়ার করে রাখবো। এখন এইগুলো সবগুলো যদি আমরা চিন্তা করি, এই যে এইখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের মধ্যে যা যা আছে এই জিনিসগুলোই আমাদের লাগবে সব। এই যে সামেশন অফ এক্স লাগবে, সামেশন অফ ওয়াই লাগবে, না এই দুটা না হইলেও চলবে, সরাসরি লাগবে না, এই দুটা লাগবে, এইটা লাগবে, এই সবগুলো লাগবে, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার সামেশন অফ সামেশন অফ না, এটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, এই দুইটার গুণফলের সামেশন করবো। এই যে দুইটার গুণফল করছি এইখানে, এই যে দুইটারে গুণফল করছি পাশাপাশি, গুণফল বের করে পরে সামেশন করছি, এবং এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ারেরও আবার সামেশন বের করছি। এখন এই দুইটা ভ্যালুরে যদি আমরা উপর নিচে করে সরাসরি বের করি, যে ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে আমাদের বিটা ওয়ানের মান। এই যে এখানে এই যে বিটা ওয়ানের মান 190 ডিভাইডেড বাই 28, এখন 28 এটা বের করছি আমরা বিটা ওয়ানের মান। বিটা ওয়ানের মান বের করার পরে বলছিলাম যে বিটা নটের যে সূত্রটা, এটা হচ্ছে এই যে বিটা ওয়ান এ এক্স বার, এটা থেকে মাইনাস করবো হচ্ছে গিয়ে ওয়াই বার থেকে, ওয়াই বার মাইনাস বিটা ওয়ান এক্স বার, এই দুটার যদি বের করি আমরা, ওয়াই বার বের করছিলাম 70, এখানে না, আচ্ছা ওয়াই বার বলতে হচ্ছে গিয়ে যে এই ডেটা সেটের একটা মিন বের করছি, 70 বের হয়েছে, 70 মাইনাস আগে যেটা বের করছিলাম বিটা ওয়ান ওইটা ইন্টু 4 বলতে বোঝাইতেছে যে কোনো একটা এক্স এর মান। আচ্ছা, যে কোনো একটা এক্স আমরা বের করছি, যে কোনো একটা এক্স যদি ধরে নেই, এখানে কোশ্চেনে বলা ছিল হয়তো যে যে কোনো একটা এক্স বের করার কথা, ওই এক্সটা দিয়ে আমরা টোটাল প্রেডিক্টেড লাইন বের করছি, প্রেডিক্টেড ভ্যালু বের করছি। এখন এই জায়গায় যদি প্রেডিক্টেড ভ্যালু 4 এর জন্য 70 থাকে, তখন আমরা মানে এইটা হচ্ছে কি অরিজিনাল ভ্যালু 4 এর জন্য 70, কিন্তু আমরা বের করব 4 এর জন্য কত হওয়া উচিত। তো আমরা যখন এই ভ্যালুটা বের করছি আমাদের প্রেডিক্টেড লাইনের মাধ্যমে, তখন বের হয়েছে যে এখানে 5 এর জন্য এখানে কত আছে 75, আর এখানে হয়েছে হচ্ছে 76.79 মার্কস, এইটা হয়েছে। তো সুতরাং এখানে কিছু পরিমাণ ডিস্টেন্স আছে, 75 আর 76.79 এর মধ্যে কিছু একটা ডিস্টেন্স আছে। এখন এই ডিস্টেন্সগুলো আমাদের পরবর্তীতে আরেকটা জায়গায় কাজে লাগবে। রিগ্রেশনটা বুঝতে পারছি, রিগ্রেশন কিভাবে বের করব,
যদি বলে প্রেডিক্টেড রিগ্রেশন লাইন বের করো শুধু, তখন আমরা শুধুমাত্র এইটুকু বসাই দিব, এই যে রিগ্রেশন লাইন এক্স এক্স আকারে রেখে দিব, এক্স এর মধ্যে কোনো মান বসাবো না। কিন্তু এক্স এর মধ্যে মান কখন বসাবো, যখন আমাদের যখন একটা ভ্যালু পয়েন্ট আউট করে দিবে যে এখানে রিগ্রেশন লাইনের মধ্যে যে এই এক্স এর যে কোনো একটা মান 6 অথবা 7 অথবা এমন হইতে পারে যে এই 1 থেকে 7 বা এই ডেটা সেটের বাহিরের কোনো একটা ভ্যালু দিয়ে বললো যে এই ভ্যালুটা বের করো, বের করে আমাদের ওয়াই এর প্রেডিক্টেড লাইন বা ওয়াই এর প্রেডিক্টেড ভ্যালুটা দেখাও। তখন আমরা এই ওয়াই ক্যাপ বলতে বোঝায় হচ্ছে প্রেডিক্টেড ওয়াই বা প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই, এই ওয়াই এর প্রেডিক্টেড ভ্যালুটা বের করে এই যে এইভাবে দেখাই দিব। আর যদি শুধু লাইন বলে রিগ্রেশন লাইন, তখন এইটুকুই। রিগ্রেশন বুঝতে পারছি সবাই? হ্যালো, কেউ কি কোনো কথা বলতেছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে সামনে যাই। এখন আচ্ছা, এই যে বিটা ওয়ান দিয়ে কি বোঝায়, বিটা নট দিয়ে কি বোঝায়? বিটা ওয়ান মানে হচ্ছে স্লোপ, বিটা ওয়ান নট মানে হচ্ছে গিয়ে ইন্টারসেপ্ট, স্লোপ মানে কি ঢাল। ওই যে আমরা এর আগে পড়তাম না সরলরৈখিক সরলরেখার সূত্র, সরলরেখার সমীকরণ, ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি। ওই এম এক্স প্লাস সি এর এটা হচ্ছে গিয়ে আমাদের এম, আর এটা হচ্ছে সি। এই যে এটা হচ্ছে এম, আর এক্স হচ্ছে গিয়ে ওই যে যেই ভ্যালুটা আমরা নিয়ে কাজ করবো ওইটা, আর ইন্টারসেপ্ট মানে হচ্ছে সি, এটা হচ্ছে ঢাল। এম হচ্ছে ঢাল, আর এটা হচ্ছে কি জানি কি বলে এটারে, যাই হোক এটার বাংলাটা আসলে ভুলে গেছি। ওটা ওয়াই অক্ষের কর্তৃত অংশ। হ্যাঁ হ্যাঁ ওইটাই, ওয়াই অক্ষের, না ওয়াই অক্ষের কর্তৃত অংশ তো এক্স, ওটা তো এক্স দিয়ে বোঝায়। আচ্ছা যাই হোক, ইন্টারসেপ্ট কি জানি একটা জিনিস আছে। আরে বাবা, ওয়াই অক্ষের কর্তৃত অংশ বলতে এক্স এর জিরো ভ্যালুর জন্য সি এর মানটা ওইটা। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা কনস্ট্যান্ট একটা। ওকে, আচ্ছা, এই কনস্ট্যান্ট দিয়ে বোঝায় হচ্ছে কি আমাদের ডেটা, এই যে যে ভ্যালুটা আছে বা রিগ্রেশন লাইন যেটা আছে, এই রিগ্রেশন লাইনে যদি কোনো ধরনের পরিবর্তন নাও হয়, তাও এই পরিবর্তনটা হবে। এটার মানে এই যে বিটা নট দিয়ে এটাই বোঝায় যে ওয়াই বা কি বলে রিগ্রেশন লাইনের মাধ্যমে আমাদের প্রেডিক্টেড ওয়াই এর যদি কোনো ধরনের পরিবর্তন নাও হয়, তাও এতটুকু পরিবর্তন হবেই হবে, এটা বোঝায়। যেমন আমরা যদি চিন্তা করি যে কোনো একটা বিল্ডিংয়ের বিভিন্ন রুমের দাম যদি চিন্তা করি, যে এই রুমের দাম এত হইতে পারে বা এই রুমের দাম এত হইতে পারে, পাঁচতলা একটা বিল্ডিং আছে, পাঁচতলা বিল্ডিংয়ের দাম এত, ছয়তলা বিল্ডিংয়ের দাম এত, একতলা বিল্ডিংয়ের দাম এত, ওই জিনিসটা বোঝায় হচ্ছে এই একতলা বা পাঁচতলা বা ছয়তলা, এটা হচ্ছে এক্স এর মান। এখন আমরা যদি চিন্তা করি যে এক্স এর মান জিরো, এক্স এর মান জিরো, তার মানে ওইখানে কোনো বিল্ডিংই নাই। তো বিল্ডিং নাই মানে কি ওই জায়গার দাম শূন্য হয়ে যাবে? অবশ্যই না, কারণ জায়গার নিজস্ব একটা দাম আছে, ওই জায়গার যে নিজস্ব যে দামটা আছে ওই জিনিসটা আমরা এই বিটা নট বা হচ্ছে গিয়ে ইন্টারসেপ্ট অথবা সি, যেটা ওই সি এর মাধ্যমে ডিফাইন করা হয়। এটা হচ্ছে কি যদি কিছুও না থাকে তাও এতটুকু আছে, ওই যে যার কেউ নাই তার আল্লাহ আছে, এটা হচ্ছে এটা। আচ্ছা, তারপরে কি বলছে, এখন আসে আর স্কোয়ারের ভ্যালু। এখন আর স্কোয়ার ভ্যালু দিয়ে কি বোঝায়? আর স্কোয়ার মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, মানে হচ্ছে জিনিসটা কি বোঝায়। আচ্ছা আগে সূত্রটা দেখি, এখানে কি বলছে, এখানে হইতেছে গিয়া একটা ডেটা সেটের আর স্কোয়ার বলতে একটা ইররের মান বোঝায়। ইরর, ইরর বলতে হচ্ছে কি আমরা যে মানে কি এটা ইয়েটা আছে, ওই রিগ্রেশন লাইনটা যে বের করছি আমরা, রিগ্রেশন লাইন বলতে এটা একটা মডেল রান করছি আমরা, এই মডেল রান করে আমরা যে একটা প্রেডিক্টেড লাইন বের করছি, আমাদের প্রেডিক্টেড লাইনটা কতটুকু নির্ভুল বা কতটুকু ভালো, কতটুকু ভালোভাবে সে আমাদের আউটপুটগুলো দিতে পারতেছে, ওই জিনিসটা বোঝায় হচ্ছে এই আর স্কোয়ারের মাধ্যমে। এই আর স্কোয়ারের মানে হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। এখন এইটা দিয়ে বোঝায় যে আমাদের ডেটা সেটের এই এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালুগুলারে কতটুকু, মানে অ্যাপ্রক্স কত পার্সেন্ট ভ্যালুর সঠিকভাবে ইয়ে করতে পারছে, ডিফাইন করতে পারছে, বা হচ্ছে গিয়ে কতটুকু ভ্যালুরে সঠিকভাবে সে কি বলে এটারে ইন্টারপ্রেট করতে পারছে, এক্সপ্লেন করতে পারছে সঠিকভাবে, এই জিনিসটা বোঝাই হচ্ছে আর স্কোয়ারের মাধ্যমে। এখন আর স্কোয়ারের ভ্যালুটারে পার্সেন্ট আকারে দেখানো লাগে, পার্সেন্ট আকারে দেখানো লাগবে। তা আমরা কি কি করব এখানে, এই যে আর স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস এস এস আর এস ডিভাইডেড বাই এস এস টিওটি, এটা দিয়ে বোঝায় কি, এই যে আমরা এই লেখাগুলো তো অনেক ঝামেলা মনে হইতেছে জিনিসটা, তো এইটা আমরা এত একটা মাথা নষ্ট করার দরকার নাই। আমরা শুধু দেখবো যে আমাদের আর স্কোয়ার, গত সেমিস্টারে আমরা পড়ে আসছিলাম একটা জিনিস, আর স্কোয়ার মানে কি 1 মাইনাস ওয়াই মাইনাস
ওয়াই আই মাইনাস ওয়াই ক্যাপ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার। এইটা করছিলাম না গত সেমিস্টারে, এইটাই ওইটা। এখানে আর এস এস আর এস আর এস 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 টিওটি দিয়ে বুঝাইতেছে এই জিনিসগুলা। তো এটা সরাসরি এইভাবে না লেখা আমরা সরাসরি এই ভ্যালুগুলো বসায় দিলেই পারি। আচ্ছা, এগুলা কিভাবে বের করব? এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, ওয়াই ক্যাপের ভ্যালু, এই যে এই এক্স আর ওয়াই এর ভ্যালু তো দেওয়াই থাকবে। ওয়াই ক্যাপের ভ্যালু আমরা মানে প্রত্যেকটা এক্স এর মান বসায় বসায়া ওয়াই ক্যাপের ভ্যালুটা বসাবো, আমরা মান বের করব এই যে এই রিগ্রেশন লাইনের মাধ্যমে। এই যে এটা হচ্ছে আমাদের রিগ্রেশন লাইন, এই রিগ্রেশন লাইনে এক্স এর একটা একটা করে ভ্যালুর মান পরিবর্তন করব। এই যে একবার 1 বসাবো, একবার 2, একবার 3, একবার 4, এভাবে 7 পর্যন্ত বসাবো। বসায় বসায় যে ভ্যালুগুলো পাবো ওইগুলোর ওয়াই ক্যাপ বলা হয়, বা প্রেডিক্টেড ওয়াই বলে এটারে, ওয়াই ক্যাপ বা প্রেডিক্টেড ওয়াই। এখন এই ওয়াই হ্যাট বা ওয়াই ক্যাপ বা প্রেডিক্টেড ওয়াই যেটা আছে, এই প্রেডিক্টেড ওয়াই অরিজিনাল ওয়াই থেকে প্রেডিক্টেড ওয়াই কতটুকু দূরে অবস্থিত বা কতটুকু কম বেশি আছে এই জিনিসটা দেখবো আমরা। এই যে ওয়াই আই মাইনাস ওয়াই আই ক্যাপ মানে হচ্ছে অরিজিনাল ওয়াই মাইনাস ক্যাপ ওয়াই প্রেডিক্টেড ওয়াই, এইগুলারে মাইনাস করব। করার পরে যে ভ্যালুটা পাবো ওইটারে আবার স্কোয়ার করবো। এই যে স্কোয়ার করছি, এটারে স্কোয়ার করছি। সেমভাবে আমরা ওয়াই আই মাইনাস ওয়াই বার বের করবো এবং ওইটার স্কোয়ার করবো। ওয়াই আই মাইনাস ওয়াই বার বের করছি এবং ওইটার স্কোয়ার করছি। এখন দুইটার মধ্যকার ভাগ করব, ভাগ করার পরে যে ভ্যালুটা আসবে এই যে 1 মাইনাস এত ডিভাইডেড বাই এত, এটা করার পরে বের হয়েছে আমাদের 0.9917। এখন এই যে ভ্যালুটা বের হয়েছে 0.9917, এটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু। তবে আর স্কোয়ারের ভ্যালুটারে পার্সেন্ট আকারে লেখা সবচেয়ে ভালো। এটারে শুধু 100 দিয়ে গুণ করে দিবেন, তাহলে এই পার্সেন্ট আকারে এসে পড়বে, আর কিছুই না। পরে লিখে দিবেন যে আমাদের এই মডেলটা বা এই রিগ্রেশন লাইনটা আমাদের এই ডেটা সেটের এক্স এর ভ্যালুর মাধ্যমে ওয়াই এর এত পার্সেন্ট ভ্যালু সঠিকভাবে ডিফাইন করতে পারে। শেষ, এই দুই। আচ্ছা, তারপরে এই যে এইখানে সেম পুরাটা আবার দেখাইছে যে ওয়াই এর প্রেডিক্টেড লাইন হচ্ছে এটা, এটা হচ্ছে ওয়াই এর আরেকটা প্রেডিক্টেড লাইন। আচ্ছা, এটা হচ্ছে একটা হচ্ছে ক্লিন ডাটার উপরে, আরেকটা হচ্ছে আউটলায়ার ডাটার উপরে। আউটলায়ার ডাটার উপরে যদি আমরা চিন্তা করি তখন আমাদের আর স্কোয়ারের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ওই যে একটু আগে যে এটা বলছিলাম এর আগে, কি বলে আমরা ইয়া করার সময়, বক্স প্লট করার সময় বলছিলাম যে আমরা আউটলায়ারে সরাসরি ডেটার অংশ হিসেবে নিয়ে কাজ করব না। আউটলায়ার আমরা যখন ওই যে ডেটা সায়েন্সের একটা ইয়ে পড়ে আসছিলাম না আমরা, ক্লিনিং, ডেটা ক্লিনিং, ডিএসএ পরীক্ষা দিয়ে আসছে, ডেটা ক্লিনিং এর আসছিল না যে মিসিং ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু, আউটলায়ার ভ্যালু থাকলে কোন সময় কি করা লাগে। তো আমরা ওইখানে পড়ছিলাম না, মিসিং ভ্যালু থাকলে ইমপিউট করি, ডুপ্লিকেট ভ্যালু থাকলে রিমুভ করি, এবং আউটলায়ার থাকলে ওইটারে আউটলায়ার হিসাবে ডিটেক্ট করি এবং ওইটারে ডেটা সেটের অংশ হিসেবে ধরি না, ডেটা সেটের অংশ হিসেবে বাদ দিয়া কাজ করি। ওইটাই সেমভাবে এইখানে এই যে এরকমের একটা আউটলায়ার দিছে, এখন আউটলায়ার সহ যদি কাজ করি তাহলে কীরকম পরিবর্তন হইতে পারে এই জিনিসটাই দেখাইছে এখানে। আউটলায়ার সহ কাজ করলে জিনিসটা এই রকমের পরিবর্তন হয়। এখানে নর্মাল অবস্থায় এমন ডেটা ক্লিন ডেটা অবস্থায় এইরকম ছিল, আর আউটলায়ার সহ এরকম হয়ে গেছে। সুতরাং আউটলায়ারটারে রিমুভ করে নেওয়া লাগবে। তো যদিও এটা আমাদের কালকে করা লাগবে না, এটা ডেটা সেটের অংশ ছিল, সরি ডেটা সায়েন্সের অংশ ছিল ইন্ট্রোডাকশনের। আচ্ছা, এখানে কোভেরিয়েন্স, কোরিলেশন এবং রিগ্রেশনের প্রত্যেকটা ফর্মুলা এবং তাদের মধ্যকার মেইন যে বেস যে ইয়াগুলো আছে, কি বলে এটা, পার্থক্যগুলো আছে ওইগুলো দেখাইছে। যেমন এখানে এ নাম্বার ইজ অরিজিনাল ইউনিটস, যদি ইউনিট থাকে সে ইউনিটটা সরাসরি ডিফাইন করতে পারে না বা বুঝতে পারে না, ইউনিটের কারণে তার উপর প্রভাব ফেলে। এখানে -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ, অ্যান ইকুয়েশন এ লাইন, একটা লাইন প্রেডিক্ট করতে পারে। তারপর হচ্ছে ডিরেকশন, রিলেশনশিপের ডিরেকশনটা শুধু ডিফাইন করতে পারে, প্লাস মাইনাস হইতে পারে। এখানে ডিরেকশন এবং স্ট্রেংথ অফ লিঙ্ক, তাদের মধ্যকার স্ট্রেংথ বা হচ্ছে কতটুকু স্ট্রং বা কতটুকু উইক ওইগুলো দেখায়। এখানে ডিরেকশন দেখায়, স্ট্রেংথ দেখায় এবং প্রেডিকশনও দেখায়, নতুন আরেকটা প্রেডিকশন দেখায়। সেমভাবে এখানে যা যা আছে এগুলো একটু ভালো করে দেখে নিলেই হয়। আচ্ছা, আপাতত শেষ। আমাদের আর কি কিছু বাদ আছে? কারো কি মনে হয় কিছু বাদ আছে, কিছু বাদ পড়ছে? আচ্ছা, আরেকটা জিনিস বাদ পড়ছে, পার্সেন্টাইল। মিন, মিডিয়ান, ডিস্ট্রিবিউশন, কোয়ার্টাইল, পার্সেন্টাইল। এই যে কোয়ার্টাইল। আচ্ছা, কোয়ার্টাইল বের করা তো ওই যে আমরা মিডিয়ানের মধ্যে, মিডিয়ান না বক্স প্লটের মধ্যেই শিখছি যে কীভাবে কোয়ার্টাইল বের করা লাগে। যে মিডিয়ান হচ্ছে এটা, ও Q1 এটা, Q2 এটা। আচ্ছা, এই সূত্র সরাসরি আমরা ইউজ না করাই ভালো। এই সূত্র ইউজ করলে মানে অ্যান্সার অন্যরকম এসে পড়ে। আমরা ওই যে স্প্লিট ফর্মুলা ইউজ করব। আচ্ছা, এইটা হচ্ছে কি মানে মেইনলি কম্পিউটারের ফর্মুলা, হ্যাঁ তারা এইভাবে ইউজ করে। আচ্ছা, তারপরে বক্স প্লট দেখাইছে, পার্সেন্টাইল। এই যে
পার্সেন্টাইল বলতে হচ্ছে গিয়ে আমাদের কোশ্চেনে এরকম থাকতে পারে যে আমাদের এই যে একটা ডেটা সেট দেওয়া আছে, এই ডেটা সেটের পিতম পার্সেন্টাইল মানে হচ্ছে গিয়ে 70তম 50তম 20তম পার্সেন্টাইল দেখাও। সরাসরি কোশ্চেনে এটাই আসতে পারে, সর্বোচ্চ 1 থেকে 2 মার্কের জন্য, এটা বেশি মার্কের জন্য আসবে না। তখন আমরা কি করব, পিতম পার্সেন্টাইল মানে কি, আগে হচ্ছে ওই পজিশনটা বের করব। আমাদের ডেটা সেটে যদি 10টা ডেটা হয়, এখন ওই 10টা ডেটার মধ্যে থেকে পিতম পার্সেন্টাইল মানে হচ্ছে গিয়ে 70তম পার্সেন্টাইলে ডেটা সেটের কোন পজিশনের পার্সেন্টাইল বের করতে বলছে বা কোন পজিশনের ভ্যালুটা বের করতে বলছে, আমরা আগে ওইটা চিন্তা করব, পজিশন বের করব। এখন পজিশন বের করার জন্য কি করা লাগবে, পি ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 100। এইখানে এই পি বলতে বোঝায় হচ্ছে কি ডেটা সেটের যেই ভ্যালুটার কথা বলছে ওই ভ্যালুটা, মানে যততম পার্সেন্টাইলের কথা বলছে। তো এখানে যদি চিন্তা করি, এই যে বলছে যে ফাইন্ড 30th পার্সেন্টাইল অ্যান্ড 70th পার্সেন্টাইল, দুইটা বলছে। তাহলে 30th পার্সেন্টাইল কি, একবার পি এর মান 30 বসাবো, তখন যেই ভ্যালুটা আসবে ওইটা, এবং পি এর মান একবার 70 বসাবো, তখন আরেকটা ভ্যালু আসবে ওইটা। এখন এইখানে দুইটা জিনিস খেয়াল করা লাগে, একটার বলা হয় ফ্লোর ভ্যালু, একটা সিলিং ভ্যালু। আমরা সবাই জিনিসটা জানি বা সবাই ইউজ করি, কিন্তু সরাসরি ওইভাবে হয়তো খেয়াল করে করি নাই কখনো। ফ্লোর ভ্যালু মানে কি, আমরা যেই ভ্যালুটা পাবো এই যে ফর্মুলাতে, এখন 30তম পজিশনটা যদি বের করতেছি, এখানে 30 ইন্টু মানে 30 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 100 বের হয়েছে আমার 3.3। এখানে ফ্লোর বলতে বোঝায় হচ্ছে দশমিকের আগের যে ভ্যালুটা এটা। আর সিলিং বলতে বোঝায় হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যার পরে দশমিকে যদি এক ঘরও থাকে, তাও আমরা পূর্ণ সংখ্যার মানে এই পূর্ণ সংখ্যার পরের পূর্ণ সংখ্যাটা নিব, মানে হচ্ছে দশমিকের পরের ইন্টিজার সংখ্যা যেটা। তার মানে আমাদের এখানে দুইটা ভ্যালু হবে, একটা হচ্ছে ফ্লোর ভ্যালু, ফ্লোর ভ্যালু হবে 3, মানে হচ্ছে দশমিক বাদ দিয়া, আরেকটা হচ্ছে দশমিক সহকারে তার পরবর্তী পূর্ণ সংখ্যা, তার আরেকটা হবে 4। সুতরাং আমরা এখানে 3 এবং 4 এই দুইটা ডেটার মধ্যে অ্যাভারেজ বের করব, এই দুইটা ডেটার মাধ্যমে আমরা আমাদের পার্সেন্টাইল বের করব। আচ্ছা, এখন পার্সেন্টাইলের পরবর্তী যে সূত্রটা আছে, ওই সূত্রটা হচ্ছে গিয়ে এন প্লাস পার্সেন্টাইল মানে হচ্ছে গিয়ে যততম পার্সেন্ট মানে হচ্ছে পি, এন প্লাস পি ইন্টু এন মাইনাস, সরি এন প্লাস ওয়ান মাইনাস এন ইন্টু 100। এই যাই হোক, বিশাল বড় হয়ে গেছে। আচ্ছা, 100 লাগে না এখানে, সূত্রটা কই, আরে কই রে, তারা ফর্মুলা লেখছেই না। ফর্মুলা হবে হচ্ছে এই যে এন, এন মানে হচ্ছে আমাদের ওই যে ফ্লোর ভ্যালু যেটা, এই যে 3 মানে হচ্ছে 3তম পদ, এন প্লাস পি, পি মানে হচ্ছে কি পার্সেন্ট, কততম পার্সেন্ট বলছে ওই পি, ইন্টু এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান মানে হচ্ছে 4তম, এই যে 4তম ভ্যালুটা এন প্লাস ওয়ান মাইনাস এনতম পদ, মানে হচ্ছে গিয়ে যততম ভ্যালুগুলো বলছে যে এনতম ভ্যালু প্লাস পি ইন্টু এন প্লাস ওয়ানতম ভ্যালু মাইনাস এনতম ভ্যালু। এই ভ্যালুটা, এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা, এই যে এইটুকু ফর্মুলা। এই ফর্মুলার মাধ্যমে পরে আমরা একটা ভ্যালু বের করছি, এটা হচ্ছে আমাদের 30th পার্সেন্টাইল। সেমভাবে যদি আমরা 70th পার্সেন্টাইল বের করি, তাহলে 70th পার্সেন্টাইলের অ্যান্সার হচ্ছে আমাদের 86.5। শুধু এইটুকুই আসতে পারে, এখান থেকে আর এর থেকে বেশি আর কিছু আসবে না। রেঞ্জ এবং ভ্যারিয়েন্স। রেঞ্জ কি, রেঞ্জ মানে হচ্ছে ম্যাক্স মাইনাস মিনিমাম। ভ্যারিয়েন্স কি, ভ্যারিয়েন্স মানে হচ্ছে ওই যে ভ্যারিয়েশন, ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটা জিনিস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স কীভাবে বের করে, সিগমা স্কোয়ার অথবা এস স্কোয়ার ইকুয়াল সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে স্যাম্পলের জন্য এন মাইনাস ওয়ান দিছে, যদি পপুলেশন হইতো তাহলে এন দিতাম আমরা। যেমন মিন বের করছি, ওই মিন বের করার পরে হচ্ছে স্কোয়ার ডিস্টেন্স বা স্কোয়ার ডিফারেন্স বের করছি সবগুলোর মধ্যে থেকে, এই যে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্রত্যেকটার জন্য বের করছি, করার পরে যে ভ্যালুটা আসছে ওইটারে আমরা সরাসরি এই যে সাম বাস এই যে ভেরিয়েন্স বের করছি, ভেরিয়েন্স বের করার পরে ওই ভ্যালুটা 6 অ্যান্সার বের হয়েছে। এখন এই 6 যে বের হয়েছে এইটা হচ্ছে কি আমাদের সিগমা স্কোয়ার অথবা হচ্ছে বলা হয় এস স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে ভেরিয়েন্স। এখন এই ভেরিয়েন্সটা যখন আমরা রুট ওভার করবো, তখন এই যে বলছে যে এস রুট ওভার ভেরিয়েন্স, এস ইকুয়াল রুট ভেরিয়েন্স, বা হচ্ছে কি সিগমা ইকুয়াল রুট ওভার ভেরিয়েন্স। এই ভেরিয়েন্সটা যখন আমরা রুট ওভার করবো, তখন যে ভ্যালুটা হবে ওইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি বলা হয়। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখলাম, তারপরে ভেরিয়েন্সও দেখলাম, আইকিউ আর আগেই দেখছি আমরা। এইখানে এই যে তারপরে কোভেরিয়েন্সেরও আবার আছে এখানে আরও একটা, তারপরে এই যে কোরিলেশন, স্পেয়ারম্যান কোরিলেশন। আচ্ছা, এখানে কয়েকটা আর কি আছে আমাদের, সেম কোনটার ফর্মুলা কি সরাসরি সুন্দর করে এখানে ডিসক্রাইব করে দেওয়া আছে। আচ্ছা বলি, বলো বলো।
কি আমাদের রিগ্রেশন থেকে তো হচ্ছে গিয়ে ধরো প্রেডিক্টেড ভ্যালু বের করা আর হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু বের করা এটুক পর্যন্ত আসতে পারে না। হ্যাঁ, রিগ্রেশন থেকে এই দুইটা জিনিসই মেন। আর হচ্ছে গিয়ে তোমার যদি সেম ডেটা সেটের উপর কোরিলেশন আর হচ্ছে গিয়ে তারপর রিগ্রেশন কোভেরিয়েন্স। আর আরে সরি কোভ্যারিয়ান্স কোরিলেশন আর হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু মানে কোরিলেশন অফ ডিটারমিনেশনের ভ্যালু বের করতে বলে আচ্ছা, তখন কি আমরা বলি হচ্ছে আরেকটা জিনিস। আমরা কি আর কোভেরিয়েন্স, আমরা এমন যদি বলে কখনো যে কোভেরিয়েন্স আর হচ্ছে গিয়ে কোরিলেশন এই দুইটা বের করতে বললো এবং সাথে সাথে আর স্কোয়ার ভ্যালু বের করতে বললো, তখন আমরা কোভেরিয়েন্স আর কোরিলেশন তো সরাসরি নর্মালি যেভাবে বের করব। আর স্কোয়ার ভ্যালুটা কিন্তু রিগ্রেশনের সাথে কানেক্টেড। কিন্তু আর স্কোয়ার ভ্যালুটা আমরা ওই যে নর্মাল আর বের করি, আর বলতে কি বোঝায়, কোরিলেশন বের করি না, কোরিলেশনের যে ভ্যালুটা থাকে ওই ভ্যালুটা যদি স্কোয়ার করি তাহলে আমরা আর স্কোয়ারের ভ্যালুটা পাই। তো সরাসরি এইভাবেও করা যায়। তো এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, এটা সরাসরি ইমপ্লিমেন্ট না করাই ভালো। তবে কখনো যদি এমন আসে 5 মার্কের জন্য আমাদের বললো কোভেরিয়েন্সও বের করতাম, কোরিলেশনও বের করতাম, আবার আর স্কোয়ারও, তখন আমরা এটাই করে দিয়ে আসবো, কোরিলেশন বের করবো এবং কোরিলেশনের ভ্যালুর উপর স্কোয়ার করে দিলে আর স্কোয়ার বের হয়ে যায়। তারপর আর কারো কিছু? আচ্ছা, আমি কি কি দেখাইছি আরেকবার একটু বলি। মিন মিডিয়ান মোড ফার্স্টে দেখাইছিলাম, এগুলা সিগনিফিক্যান্স উইকনেস এগুলো একটু ভালো করে দেখবেন। ফেইল্ড কেস বলতে হচ্ছে কি কোন মানে ফেইল্ড কেস একটা আছে যে কোন জিনিসটা কোন জায়গায় কাজে লাগে না, যেমন মিডিয়ান আর মিন এইগুলো কোথাও কোথাও কাজে লাগে, মোড আবার অনেক জায়গায় কাজে লাগে না। তারপরে হচ্ছে গিয়া যেমন মিন মিডিয়ান কিছু কিছু জায়গা আছে যে মিন মিডিয়ান কাজে লাগে না, শুধুমাত্র মোড কাজে লাগে। কখন ওইটা যখন হচ্ছে গিয়ে ক্যাটাগরিক্যাল ডাটা থাকে, ক্যাটাগরিক্যাল ডাটার ক্ষেত্রে শুধু মোডই কাজ করে, আর কোনো কিছু কাজ করে না। আচ্ছা, তারপরে হচ্ছে কার্ভ অ্যান্ড স্কিউনেস এগুলো দেখাইছি, কিভাবে স্কিউনেস বের করে বা স্কিউনেসটা কিভাবে ডিফাইন করে, কখন কোন ধরনের স্কিউড হয়, রাইট স্কিউড কোনটা আর লেফট স্কিউড কোনটা দেখাইছি। তারপরে বেল কার্ভ কিসের কয়, বেল কার্ভ মানে হচ্ছে সিমেট্রিক্যাল স্কিউড, এটা দেখাইছি। 5 নাম্বার সামারি মানে হচ্ছে গিয়ে আমাদের মিন ম্যাক্স, তারপরে Q1 Q2 Q3 এইগুলো দেখাইছি। তারপরে হচ্ছে ডিসপারশনের মধ্যে হচ্ছে গিয়ে এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে মাত্র দেখাইলাম, স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স দেখাইলাম, রেঞ্জ দেখাইছি, আইকিউআর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এটা দেখাইছি। এটার সাথে সাথে আমরা বক্স প্লটের ভ্যালুগুলোও দেখছি, বক্স প্লট কীভাবে ড্র করে ওইটাও দেখছি। তারপরে আমরা পার্সেন্টাইল দেখলাম, কোরিলেশন দেখলাম, কোভেরিয়েন্স দেখলাম, রিগ্রেশন দেখলাম, আর স্কোয়ার দেখলাম, সবগুলোই দেখছি। আর কিছু বাদ আছে কারো? শুধুমাত্র একটা জিনিস বাদ আছে, ওটা হচ্ছে আমাদের এই স্যাম্পলিং টেকনিক। এখন এইটা তো থিওরি, এইটা তো আসলে আমার দেখানোর কথা না। এটা থেকে এই স্যাম্পলিং টেকনিক হচ্ছে গিয়ে কীভাবে কোন সিনারিওর উপর বেসিস করে কোন স্যাম্পলিং টেকনিকটা ইউজ করবো আমরা মেনলি, ওই জিনিসটাই বোঝায়। যেমন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড, আরেকটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড। প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড মানে কি? প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড মানে হচ্ছে মেনলি যে আমরা যখন কোনো একটা মানে বড় একটা পপুলেশনের মধ্যে মধ্যে থেকে মানে মাল্টিপল পার্সন বা মাল্টিপল ডেটা চুজ করে নিব, কিন্তু ওই চুজ করে নেওয়ার মধ্যেও সবগুলো ডেটার উপরে আমরা সমানভাবে প্রাধান্য দিব, কোনো ধরনের বায়াসনেস বা কোনো ধরনের পার্শিয়ালিটি করব না, তখন ওই জিনিসটা হচ্ছে প্রবাবিলিটি বা প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড। যেমন হইতেছে আমরা 50 জন স্টুডেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি চুজ করে 5 জনরে নিব। এখন ওই র্যান্ডম চুজ যে কোনো উপায়ে হইতে পারে। ওই র্যান্ডম চুজের 4টা সিস্টেম আছে। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, যেটা এই যে মাত্র বললাম, মানে র্যান্ডমলি খালি চুজ করে নিয়ে নিব, এটার জন্য কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। এটা হচ্ছে কি স্যাম্পল মানে সিম্পলি খালি দেখবো, প্রতি 5-6 জন পরে পরে আমার ইচ্ছা হইলো আমি একটা করে নিলাম, আমার দেখে দেখে আমার ইচ্ছা মতো নিয়ে নিলাম, এটা হচ্ছে কি একটা এটা হচ্ছে সিম্পল। আরেকটা কি সিমেট্রিক স্যাম্পলিং। সিমেট্রিক স্যাম্পলিং কি? সিমেট্রিক স্যাম্পলিং হচ্ছে গিয়ে আমাদের ওই ডাটা সেটে ওই যে বললাম 50 জনের মধ্যে থেকে প্রতি 1 ঘর বা 2 ঘর বা 3 ঘর পর পর আমি একজনকে নিব। মনে করি আমরা 10 জন নিব, এখন 10 জন হচ্ছে 50 জনের মধ্যে থেকে যে কোনো 10 জন নিব। কোন 10 জন? আমরা চিন্তা করলাম যে যাদের এই 10 জনের মধ্যে থেকে যারা যারা ইয়ে আছে যে 5তম ভ্যালু আছে বা 5তম পজিশনে আছে তাদের নিব। 1 2 3 4 5 তারা নিলাম, আবার 10 নাম্বার জনের নিবে, আবার 15 নাম্বার 20 নাম্বার, এইভাবে একদম একদম মানে সমান সংখ্যক ভাবে ভাগ কইরা একটা করে নিলাম, প্রতি ভাগ পরে পরে একটা করে একজনকে নিলাম। এটা হচ্ছে গিয়ে
সিমেট্রিক স্যাম্পলিং। তারপরে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আমরা গত সেমিস্টারেও পড়ছি। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং কি? স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হচ্ছে গিয়ে আমরা যখন ডেটা সেটের মধ্যে মাল্টিপল গ্রুপ থাকে, ওই মাল্টিপল গ্রুপের প্রত্যেকটা গ্রুপ থেকেই কোনো না কোনো ভ্যালু নিতে হবে আমাদের, এটা হচ্ছে জিনিস। যেমন আমাদের যদি চিন্তা করি গত সেমিস্টারে যেটা সবচেয়ে ভালোভাবে আমরা শিখছি, ওটা হচ্ছে গিয়ে যে একটা ডেটা সেটের মধ্যে দুই ধরনের ভ্যালু থাকে, একটা হচ্ছে ক্যাটস, একটা হচ্ছে ডগস। তো ক্যাটস আর ডগসের মধ্যে থেকে যদি ক্যাটস থাকে 1200, ডগস থাকে 800। এখন আমরা যদি নর্মালি টেস্ট করার জন্য বা ট্রেন করার জন্য ডাটা মানে কি বলে মডেলটা ট্রেন করার জন্য এখান থেকে 80% ডাটা নিলাম আর বাকি টেস্ট করার জন্য 20% ডাটা রাখলাম, তখন তো জিনিসটা বায়াস হয়ে যাবে। কেন বায়াস হবে? কারণ হচ্ছে আমার ওই জিনিসটা মানে সমান সংখ্যক নাই। সমান সংখ্যক না থাকার কারণে দেখা যাইতেছে যে আমাদের ইয়ার সংখ্যক ওই যে কি বলে ক্যাটের পরিমাণ বেশি হয়ে যাইতে পারে, আবার হচ্ছে কি আমাদের ডগের সংখ্যা কম হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা কি করি, আমরা 1200 ক্যাটের মধ্যে থেকে 80% নেই এবং 1500 না 800 ডগের মধ্যে থেকেও 80% নেই। দুইটা থেকেই 80% করে নেই। তাদের ডেটার উপরে, তাদের সংখ্যার উপরে 80% করে নিব আমরা। এটা হচ্ছে কি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, মানে হচ্ছে কি গ্রুপ আকারে ভাগ করবো এবং প্রত্যেক গ্রুপ থেকেই সমান সংখ্যক নিব। তারপরে কি, এটা হচ্ছে মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং হচ্ছে গিয়ে এই যে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর আরেকটু আপডেটেড ভার্সন। এটা হচ্ছে গিয়ে একদম সরাসরি যা স্টেজ ওয়াইজ ভাগ করতে 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 অনেক বড় একটা জিনিসকে আমরা মাল্টি স্টেজে অনেকগুলো স্টেজে ভাগ করব। যেমন এই যে এখানে সরাসরি বলেই দিছে ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট থেকে উপজেলা, পোলিং এরিয়া, হাউস হোল্ড, ভোটার এবং এরকম মাল্টিপল স্টেজে ভাগ করছে একটা জিনিসটি। একটা বড় একটা পপুলেশনকে যখন অনেকগুলো ভাগ করা হয় তখন এটার বলা হয় মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। তো এইটা আমরা ওই যে এখানে বলছে যে পোলিং এরিয়া, ভোটার, এটা গত গত সেমিস্টারের কোশ্চেনে এরকমেরই একটা কোশ্চেন আসছিল যে এখানে বলা হয়েছে কোনো একটা বাংলাদেশেরই বা কোনো একটা দেশের, হ্যাঁ বাংলাদেশেরই একটা ভোটার এরিয়ার জন্য কি পরিমাণ ভোটার আছে বা কি পরিমাণ আছে ভোট হইতে পারে, এটার উপর ডিপেন্ড করে আমাদের এখানে ক্লাস্টার বা স্যাম্পলিং করব। এটা কিসের উপর ডিপেন্ড করে করা যায় বা কোন ধরনের স্যাম্পলিং এখানে সবচেয়ে বেশি ভালো হয়। তো এটার মধ্যে বলা হয়েছিল যে কি বলে এটা ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা বিভিন্ন ধরনের ভাগে ভাগ করাই ছিল। তো যে ওইটা দেখে আমরা বলতে পারতাছি যে এটা হচ্ছে আমাদের মাল্টি স্টেজ ক্লাস্টারিং। আচ্ছা, তো এই চারটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং বলতে আবারও বলি যে প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে সবাইরে সমান সংখ্যক সুযোগ দেওয়া লাগে, তা কোনো ধরনের বায়াসনেস করা যাবে না। কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে বায়াসনেসের উপরই ডিপেন্ড করে চলে। এটা হচ্ছে গিয়ে আমি আমার ইচ্ছা মতো যে কোনোভাবে চয়েস করে নিতে পারবো। বায়াস আছে, বায়াস মানে কি পক্ষপাতিত্ব করে আমি নিব। যেমন কি এখানে বলছে যে কনভেনিয়েন্স স্যাম্পলিং, সিলেক্ট হু এভার ইজ ইজিয়ার টু অ্যাক্সেস। আমার টোটাল 50 জন মানুষ আছে, আমি এই 50 জনের মধ্যে থেকে সামনের 5 জনকে নিলাম। আমার ইচ্ছা হইলো যে আমি সামনের 5 জন, কারণ তাদেরকে অ্যাক্সেস করা আমার জন্য সহজ, আমি এই 5 জন নিয়ে কাজ করব। এগুলো হচ্ছে গিয়ে কনভেনিয়েন্স স্যাম্পলিং, মানে হচ্ছে ইজিয়েস্ট, সবচেয়ে ইজি অ্যাক্সেস করা, সবচেয়ে ইজি যাদের নিয়ে তাদের। তারপরে কি ভলান্টারি স্যাম্পলিং হচ্ছে গিয়ে আমি এই 50 জনের মধ্যে থেকে তাদের ইচ্ছা মতো আমি ভলান্টিয়ারি মানে আমি তাদের নিজস্ব পার্টিসিপেট করতে পারে এইরকম কয়েকজনকে নিলাম। বললাম যে আপনাদের 50 জনের মধ্যে থেকে আমার 10 জন লাগবে, আপনারা এই 10 জন আসেন আপনাদের ইচ্ছা মতো। এটা হচ্ছে গিয়ে ভলান্টারি স্যাম্পলিং। জাজমেন্ট স্যাম্পলিং হচ্ছে গিয়ে কোনো একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে, এই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমাদের স্যাম্পলিং করা হয়। যেমন আমরা চিন্তা করি যে আমাদের বললাম যে যারা টোটাল 50 জনের মধ্যে থেকে আমার শুধুমাত্র 10 জন মেয়ে লাগবে বা অথবা 10 জন ছেলে লাগবে, এরকম বলে নিলাম। যে তখন তাহলে দেখা যাইতেছে যে 10 জন ছেলে অথবা 10 জন মেয়ে যদি এমন হয়, তার মানে দেখা যায় একটা সাইড অটোমেটিক স্টপ হয়ে যাইতেছে, তাহলে আরেকটা সাইড নিয়ে আমরা কাজ করতেছি। বা হচ্ছে কোনো একটা ক্রাইটেরিয়া রেখে দিছি, ওই ক্রাইটেরিয়া যে সিলেক্ট পার্টিসিপেট বেসড অন জাজমেন্ট, কোনো একটা জাজমেন্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে কি বলছে কোটা মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ওই যে সাব গ্রুপে ডিফাইন করা সাব গ্রুপ। এটা হচ্ছে অনেকটা ক্লাস্টারের মতো, ওই যে মাল্টি স্টেজ ক্লাস্টারের মতো। এটা হচ্ছে গিয়ে আমরা ওই যে 50 জনের আগে আমরা 10টা ভাগে ভাগ করব। 10টা ভাগে ভাগ করে পরে ওই প্রত্যেকটা ভাগের থেকে আমি আমার ইচ্ছা মতো চুজ করে একজনের নিয়ে নেবো। অথবা কোনো একটা কোটার উপরে, এই কোটাটা আমার মাধ্যমে হতে পারে, আমি মনে করি যে আমার ইচ্ছাই এটা নিতে পারি আমার ইচ্ছা মতো। এটা হচ্ছে কি কোটা স্যাম্পলিং। আরেকটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং হচ্ছে কি, স্নোবল বলতে কি বোঝায়? স্নোবল মানে কি ঢিলাঢিলি করা,
ঢিলাঢিলি করতে একজনরে আমি চুজ করছি একজনরে, কিন্তু সে বলতেছে আমি আমার পক্ষে পসিবল না, আরেকজনরে নেয় না, হ্যাঁ আরেকজনরে চুজ করে দিতেছে। ওই যে হ্যাঁ যারা আরেকজনরে চুজ করছে ওই বলতেছে আমিও পারতাম না, আরেকজনরে চুজ করে দিছে। এরকম আমি একজনকে চুজ করছি, সে আরেকজনরে চুজ করছে, সে আরেকজনরে চুজ করছে, এইভাবে চুজ করতে করতে যে মানে 4 নম্বর বা 5 নম্বর ব্যক্তিটা ওই লোকটারে নিয়ে যখন আমরা কোনো একটা স্যাম্পলিং বানাই, ওইটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। আচ্ছা, এখন এগুলোর মধ্যকার ইররও আছে, কি ধরনের ইরর মানে হচ্ছে কি কোনটার ফলে কি ধরনের ইস্যু হইতে পারে এগুলো একটু দেখবো আমরা। এবং ইরর ইন জেনারেলাইজেশন, কোন ইররের ফলে কি ধরনের প্রবলেম হইতে পারে বা এবং ওই প্রবলেমগুলোর কিভাবে আমরা মিটিগেট করতে পারি ওইগুলো একটু দেখা লাগবে। তো এগুলো একটু দেখবো আমরা। এই 4টা পেজের মধ্যে থেকে আমাদের 10 মার্কের কোশ্চেন আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি সবার শেষ হয়েছে বা সবারও বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এখনো যদি কারো কোনো ইস্যু থাকে যে কোনো টপিকের উপরে বলতে পারেন। কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমি ক্লোজ করি আর এটা দিয়ে দিব গ্রুপে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।